এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের অর্গানিকের সেকেন্ড ক্লাস অনুশীলনীর, এবং এর আগে কিন্তু আমরা একটা ক্লাস নিছিলাম, আমি তোমাদের নিছিলাম, এবং সেখানে আমি প্রায় 75টা কোয়েশ্চেন তোমাদের সলভ করছিলাম, এবং আজকে আমরা বাকিটা সলভ করব, ঠিক আছে? এবং এই ক্লাসের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি আর কি তোমাদের। এই ক্লাসগুলা কিন্তু ইজাজ ভাই নেওয়ার কথা ছিল, ঠিক আছে? আমি নেওয়ার কথা ছিল না। তো হুট করে জানানোতে হচ্ছে মানে জানানো হয়নি। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা ডিরেক্ট প্রশ্ন সলভে চলে যাই। তোমরা জাস্ট খালি এইটুকু জানো যে ভয়েস এবং তোমার ভিডিওটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা আজকে 76 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব হাজারি স্যারের বইয়ের অনুশীলনে, ঠিক আছে? জাস্ট একজন একটু কনফার্ম করো যে ওভারঅল সব ক্লিয়ার থাকলে আমরা কিন্তু কথা না বাড়ায় শুরু করব, কারণ তোমরা জানো যে এটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, সো আমাদের একটু টাইম লাগবে। অন্য চ্যাপ্টার গুলোতে একটু কথাবার্তা বলা যায় মাঝখান দিয়ে, কিন্তু এটা সলভ করতে গেলে বেশি কথা বলা যায় না, কারণ তোমার মনে করো এটা প্রশ্ন সলভ করতে অনেক টাইম লেগে যায়। ঠিক আছে, ওকে ভাইয়া, ঠিক আছে, একজন কনফার্ম করছো। আচ্ছা, তাইলে আমরা আহ, আজকের ক্লাসটা শুরু করতে পারি। সো দেখো, এখানে আমাদের আজকের প্রথম যে প্রশ্ন, প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলতেছে একটু দেখো। ওয়েট, তো প্রথম প্রশ্ন একটু দেখো কি বলতেছে। বলছে অ্যাস্টারের যদি আমরা অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কি উৎপন্ন হবে সেখান থেকে, ঠিক আছে? সো এখানে এই প্রশ্নের অ্যান্সার করার আগে আমি তোমাদের একটু বলি যে অ্যাস্টার কিভাবে তৈরি হয়। অ্যাস্টার তৈরি হয় কিভাবে? অ্যাস্টার তোমার অ্যালকোহল, তুমি যদি অ্যালকোহল এর সাথে অ্যাসিডের বিক্রিয়া করো, অ্যাসিড, তাহলে এই যে অ্যাসিড এবং অ্যালকোহল এই দুজন মিলে যেটা তৈরি করবে সে অ্যাস্টার। দেখো, অ্যাসিড এবং অ্যালকোহল দুইজন মিলে তৈরি করবে অ্যাস্টার। তাহলে যখন অ্যাস্টারটা ভেঙে যাবে তখন আবার কি অ্যালকোহল আর অ্যাসিড তৈরি হবে না? অ্যাস্টার কিভাবে তৈরি হয়েছে? অ্যালকোহল আর অ্যাসিড থেকে। তাহলে অ্যাস্টার যখন আবার ভেঙে যাবে তখন কি অ্যালকোহল আর অ্যাসিড তৈরি হবে। তাহলে এই যে এইখানে দেখো প্রশ্ন করছে যে অ্যাস্টার যখন অম্লীয় আর্দ্র বিশ্লেষিত হয় বা ভেঙে যায় তখন সেখানে কি উৎপন্ন হয়? সেখানে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়। এখন এখানে অপশনে তো দুইটা দিতে পারবেন একসাথে, একটা দিছে যে জৈব অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? জৈব অ্যাসিড তৈরি হয়, অ্যালডিহাইডোনা, অ্যানহাইড্রোনা এবং অ্যামাইডোনা। সো প্রথম প্রশ্ন বুঝতে পারছো যে অ্যাস্টারকে ভাঙলে কি তৈরি হয়? অ্যালকোহল আর অ্যাসিড। সো এখানে অপশনে অ্যাসিড আছে, তাই এটা অ্যান্সার। পরের প্রশ্নে আসো। বলছে যে একটা অ্যালকিন দেওয়া আছে, দেখো ডাবল বন্ড, এটার সাথে HBr, মার্কোনিকভ তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো এখানে যৌগটা কি হবে? আমরা আগের ক্লাসে মার্কোনিকভটা অলরেডি কভার করছি। দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে CH2 ডাবল বন্ড CHBr। তুমি যদি এইটার সাথে কাকে যুক্ত করো? হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে কি তৈরি হবে? আমাদের মার্কোনিকভ নীতি অনুযায়ী যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে হাইড্রোজেনটা যুক্ত হয়, তাই না? আচ্ছা, প্রশ্ন ভাই এটা তো HBr, HBr তো মার্কোনিকভও দেয়, অ্যান্টি মার্কোনিকভও দেয়, তাহলে আমি কেমনে বুঝবো যে এটা যে মার্কোনিকভ? শোনো, যদি তোমার অ্যান্টি মার্কোনিকভ হয় তাহলে অবশ্যই 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 এখানে কি প্রভাবক দিবে? ROOR, অর্থাৎ অ্যালকাইল পার অক্সাইড অথবা H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, অর্থাৎ পার অক্সাইড প্রভাবক হিসেবে দিতে হবে। যদি পার অক্সাইড থাকে তাহলে তুমি বুঝবা অ্যান্টি মার্কোনিকভ, আর যদি পার অক্সাইড না থাকে সব কেসে তুমি মার্কোনিকভ বুঝবা। অ্যান্টি মার্কোনিকভ হইতে হলে ROOR অথবা HOOH এটা থাকাই লাগবে, তাহলে সেটা অ্যান্টি মার্কোনিকভ হবে না, সবসময় হবে মার্কোনিকভ। তাহলে এই যেটা যদি মার্কোনিকভ ফলো করে, মার্কোনিকভ আমরা সবাই পারি যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই দুজনের মধ্যে হাইড্রোজেন বেশি এখানে, তাহলে এইখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। আগে থেকে ছিল দুইটা, এখন হয়ে যাবে তিনটা, CH3, এবং ডাবল বন্ডের একটা হাত তো ভেঙেই যাবে, এবং এই হাতে ব্রোমিন অলরেডি আগে থেকে বসে আছে, আরো একটাতে যুক্ত হবে, হয়ে যাবে CHBr2। তাহলে এই আমাদের অ্যান্সার, CH3 CHBr2। কোথায় আছে? কোথায় আছে? 1 নম্বর অপশনে আছে। দেখো 1 নম্বর অপশনে দেওয়া আছে যে CH3 CHBr2। তাহলে এটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার। কথা বুঝতে পারছো? জাস্ট মার্কোনিকভ কেমনে বুঝলাম? যদি মার্কোনিকভ হয় তাহলে কোনো প্রভাবক দিবে না, যদি অ্যান্টি মার্কোনিকভ হয় তাহলে ROOR অথবা HOOH অর্থাৎ পার অক্সাইড যুক্ত একটা প্রভাবক তোমাকে দিবে। বুঝতে পারছো? ওকে,
এবার আসো বলছে গ্রিগনার্ড বিকারকের সাথে তোমার অ্যালকাইল কি বলতেছি অ্যালডিহাইডের বিক্রিয়াতে এক্স নামক একটা যৌগ তৈরি হয়, সেই এক্স যৌগটা কি? এবার আসো গ্রিগনার্ডের সাথে তোমার অ্যালডিহাইড বা কিটোনের যে বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। গ্রিগনার্ডের যতগুলো বিক্রিয়া আছে সেগুলোর মধ্যে এইটা অন্যতম একটা বিক্রিয়া এবং এটা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে মনে রাখবা এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যদি হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সাথে কাকে যুক্ত করো, তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড HCHO এটাকে যুক্ত করো, তাইলে সেখান থেকে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, সেখান থেকে তৈরি হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। সব সময় তুমি যদি গ্রিগনার্ডের সাথে ফর্মালডিহাইডকে যুক্ত করো, সেখান থেকে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি তুমি গ্রিগনার্ডের সাথে ফর্মালডিহাইড বাদে দুনিয়ার অন্য যে কোনো অ্যালডিহাইড যুক্ত করো, ফর্মালডিহাইডটা বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড যুক্ত করো, তাহলে আমি সেটাকে বললাম RCHO। তোমার মন মতো তুমি 1 কার্বন বলো, 2 কার্বন, 3 কার্বন, যত কার্বন আর জায়গায় বসাও একটা অ্যালডিহাইড আসবে। অর্থাৎ গ্রিগনার্ডের সাথে ফর্মালডিহাইড বাদে অন্য দুনিয়ার যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। আর গ্রিগনার্ডের সাথে যখন কিটোন বিক্রিয়া করে RCOR কিটোন বিক্রিয়া করে, তখন সেখান থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তাহলে বুঝো গ্রিগনার্ডের সাথে ফর্মালডিহাইড বা HCHO বিক্রিয়া করলে 1 ডিগ্রি, গ্রিগনার্ডের সাথে ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করলে 2 ডিগ্রি, আর গ্রিগনার্ডের সাথে কিটোন বিক্রিয়া করলে 3 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? এই দেখো ফর্মালডিহাইড দেয় নেই, ফর্মালডিহাইড হলে 1 ডিগ্রি দিছে, অ্যালডিহাইড কিটোনও দেয় নেই, তার মানে যে কোনো অ্যালডিহাইডের সাথে গ্রিগনার্ড বিক্রিয়া করে কত ডিগ্রি অ্যালকোহল তৈরি করে? 2 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এই যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। বুঝতে পারছো? তাহলে দেখো তোমরা অনেকেই বলো যে ভাই আমার কি বিক্রিয়াগুলো পড়তে হবে, আমি তো হচ্ছে মেডিকেল এক্সাম দিব, মেডিকেল তো বিক্রিয়া থেকে প্রশ্ন দিচ্ছি, খালি তোমার যৌগগুলো হয়তো স্ট্রাকচার, এখানে কি প্রশ্ন তোমার 2 ডিগ্রি অ্যালকোহল না দিয়ে 2 ডিগ্রি অ্যালকোহলের সংকেতটা দিতে পারতো না? কথা বুঝো, এই সেম প্রশ্নটাই জাস্ট বাংলা এখানে লেখা না, অ্যান্সার গুলা 2 ডিগ্রি 1 ডিগ্রি এমনি না দিয়ে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রকাশ করা হয় আমরা জানি এইভাবে, যে R2 তোমার হচ্ছে কিভাবে R2CH2। তাহলে এভাবে যদি আমি হচ্ছে কোন একটা এই অ্যালকোহলকে প্রকাশ করি, ঠিক আছে, সরি দেখো অ্যালকোহল তো, তাই না? তাহলে এখানে কি আসবে? OH দিতে হবে, CHOH। তাহলে এই যে এইটা কি হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। সো এইটা অপশনে থাকতে পারতো না? তাই মানে আমি মেডিকেল প্রশ্ন তো হচ্ছে প্রায় 2-3 বছর ধরে স্টুডেন্টকে মানে ঘাটাঘাটি করতেছি বা অনুশীলনী প্রশ্নগুলো দেখতেছি। মেডিকেলে কেমিস্ট্রি বলো, এই অর্গানিক পার্টটা থেকে সব বিক্রিয়া থেকে প্রশ্ন আসছে, রাইমারটাইমিন বিক্রিয়া, কোপ স্মিথ বিক্রিয়া, যেগুলো হচ্ছে বইয়ের একদম শেষ পার্টে আছে, তারপরে ডেটল, প্যারাসিটামল, অ্যাসপিরিন, সব জায়গা থেকে প্রশ্ন আসছে। কথা বুঝতে পারছো? মেডিকেল এমন জায়গা, সব জায়গা থেকে প্রশ্ন আসছে। তাহলে এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, সো এর পরের প্রশ্নে আমরা যাইতেছি। এর পরের প্রশ্নটা কি ভাই? পরের প্রশ্নে চলে যাই। বলতেছে SN1 বিক্রিয়া কত ধাপে সংগঠিত হয়? সো এখানে একটু উল্টা ভাবে মনে রাখলেই হয়। দেখো এখানে হচ্ছে আমরা একটু SN1 আর SN2 নিয়ে ডিটেলস আলোচনা করি, সামনে যদি আসে তাহলে আমরা ডিটেলস বলতে পারবো। SN1 আর হচ্ছে SN2। সো SN1 আর SN2 প্রথমেই হচ্ছে এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে SN1 কয় ধাপে হয়, SN2 কয় ধাপে হয়। সো প্রথম অ্যান্সার হচ্ছে SN1 হয় হচ্ছে তোমার, যেহেতু 1 মনে রাখবা উল্টা, 1 যেটা সেটা হবে 2 ধাপে, আর 2 যেটা সেটা হবে 1 ধাপে। সো SN1 বিক্রিয়া হয় হচ্ছে তোমার 2 ধাপে, SN1 বিক্রিয়া হয় 2 ধাপে, আর SN2 বিক্রিয়া হয় হচ্ছে তোমার 1 ধাপে, SN2 বিক্রিয়া হয় হচ্ছে তোমার 1 ধাপে। এরপরে দেখো 2 নাম্বার, SN1 বিক্রিয়ার যেই ক্রম কত ডিগ্রি তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড SN1 দিবে বেশি, আর কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 দিবে। এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে SN1 SN2 থেকে। সো মনে রাখবা SN1 এইটা সব থেকে বেশি দিবে কে? 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আর SN2 কে দিবে? SN1 1 ডিগ্রি বেশি দিবে, তারপরে 2 ডিগ্রি দিবে, তারপরে 3 ডিগ্রি দিবে। বুঝতে পারছো? তাহলে SN1 1 বলছি কয় ধাপ? 2 ধাপ। SN2 2 বলছি কয় ধাপ? 1 ধাপ। উল্টা হবে মনে রাখবা। এরপর আসো SN1 3 2 1, তাহলে SN2 হবে তার উল্টা 1 2 3। আচ্ছা, এরপর এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, সেটা কি? সেটা হচ্ছে এই যে SN1 বিক্রিয়া আর SN2 বিক্রিয়া এটা যে হইলো, তুমি চিন্তা করে দেখো এখানে তোমার যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যাকে ইউজ করা হয় সেটা কি? সেটা হচ্ছে একটা ক্ষার।
ঠিক আছে, তুমি SN1 বলো আর SN2 বলো, দুইটার মধ্যে কি ইউজ করা হয় ভাইয়া? দুইটার মধ্যেই জলীয় ক্ষার ইউজ করা হয় ভাই। দুইটার মধ্যেই কি ইউজ করা হয়? দুইটার মধ্যেই জলীয় ক্ষার ইউজ করা হয়। ঠিক আছে, তুমি SN1 বলো আর SN2 বলো, সেটার মধ্যেই একটা ক্ষার ইউজ করা হয়। তুমি এখানে KOH দিলেও হবে অথবা NaOH দিলেও হবে, ক্ষার হইলেই হবে। বাট কথা হচ্ছে সলিউশনটা হইতে হবে AQ, সলিউশনটা হইতে হবে অ্যাকুয়াস বা জলীয়। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে SN1 আর এই হচ্ছে SN2। তুমি দেখবে এই প্রশ্নগুলোই আসে। তাহলে আমাদের এখানে প্রশ্ন করছে SN1 কয় ধাপে, তাহলে 1 বলছে, তাহলে 2, তাই তো? তাহলে SN1 হয় হচ্ছে তোমার 2 ধাপ। SN1 হয় হচ্ছে তোমার 2 ধাপে। ক্লিয়ার? তো এইগুলো থেকে দেখবে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, পরের প্রশ্ন, অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম। দেখো তারপরে প্রশ্নটা এটা আসছে, SN1 বিক্রিয়াতে কে বেশি সক্রিয়? একটু আগে বললাম SN1 এ হচ্ছে 3 2 1 আর SN2 তে হচ্ছে উল্টা 1 2 3। তাহলে আমাদের বলছে SN1 এ 3 ডিগ্রি বেশি, তারপরে 2, তারপরে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপর হচ্ছে প্রাইমারি বা মিথাইল। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা 3 2 1। SN1 এ 3 2 1, SN2 তে হচ্ছে 1 2 3। একটু আগে পড়ে আসছে না, দেখবে এগুলাই আসে। কথা বুঝতে পারছো? এরপর এক্স নামক একটা যৌগ আছে যাকে ওজনীকরণ করা হয়েছে, ওজনীকরণ, সেখান থেকে CHO একটা যৌগ তৈরি হয়েছে এবং বলছে এই এক্স যে যৌগটা যার থেকে ওজনীকরণ করে তুমি এই CHOটা তৈরি করলা, এই এক্স যৌগটা কে, কাকে ওজনীকরণ করে এটা পাইছো? তাহলে তুমি দেখো তো, তুমি মেডিকেলে পড়ো, তুমি চিন্তা করতেছো ভাই আমি বিক্রিয়া পড়বো না, বাট তুমি যদি এই বিক্রিয়াটা না পারো যে এই এক্স এর জায়গায় কাকে ওজনীকরণ করলে CHO পাওয়া যায়, তুমি যদি ওজনীকরণ বিক্রিয়াটা না পারো তাহলে তুমি কেমনে অ্যান্সার দিবে প্রশ্নটা আমাকে বলো। তুমি অনুশীলনের এই প্রশ্নটা করে গেলা, এবং এই প্রশ্ন আমরা কেন করাইতেছি যে এই প্রশ্নটার টাইপ যদি আসে তাহলে তুমি পরীক্ষা হলে কমন পাবা। এখন তাহলে ওজনীকরণ যে জিনিসটা আছে সেটা কি তোমাকে ক্লাসে শিখতে হবে না? কথা বুঝতে পারতেছো? তার মানে সকল বিক্রিয়া তুমি শিখবা, বাট পড়ার যে মেকানিজম বা এক্সাম দেওয়ার আগে তুমি কেমনে পড়বা, এমনে পড়বা যে আচ্ছা এই যৌগটাকে ওজনীকরণ করলে অমুক যৌগ পাওয়া যায়। তো আর ইঞ্জিনিয়ারিং যারা বা ভার্সিটি যারা, তাদের সাথে তোমার বেসিক ডিফারেন্সটা কি? তুমি পড়তেছো বিক্রিয়াটা, তুমি পড়তেছো, মনে রাখতেছো, যেভাবেই হোক তুমি লিখে মনে রাখো আর হচ্ছে পড়ে মনে রাখো, তুমি পড়তেছো। আর ওরা এটা অ্যান্সার করবে, ওরা এই যোগের স্ট্রাকচার রাখবে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিরা বা ডিউ রিটেন যারা দিবে বা বুয়েটে যারা এক্সাম দিবে তারা ওগুলো লিখবে, আর তোমার লেখা দরকার নাই, তুমি আজকে এমসিকিউতে টিক দিবা যে আচ্ছা এটা তৈরি হয়, এই এক্স থেকে এটা তৈরি হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, সো কাকে ওজনীকরণ করলে CHO পাওয়া যায়? আমাদের প্রিয় ইথাইনকে, ইথাইন CH∧CH, এই বান্দাকে তুমি যদি হচ্ছে ফার্স্ট স্টেপে ওজনীকরণ করো, এখান থেকে ওজোনাইট তৈরি হবে, প্রথম স্টেপে ওজোনাইট তৈরি হবে, এবং তারপরে স্টেপে যখন তুমি হচ্ছে জিঙ্কার পানি দিবা সেখান থেকে হচ্ছে এই যে CHOটা তৈরি হবে। ঠিক আছে, কাকে ওজনীকরণ করে তুমি পাইছো? কাকে ওজনীকরণ করে পাইছো? এই এক্সটাকে, এক্সটা হচ্ছে আমাদের ইথাইন, এক্সটা হচ্ছে আমাদের ইথাইন, এক্সটাকে ভাই এক্স হচ্ছে ইথাইন। ইথাইনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়? ইথাইনকে ওজনীকরণ করলে CHO এটা পাওয়া যায়। কথা বুঝতে পারছো? এটা ডিটেলস ক্লাসিক, এগুলো শিখতে হয়, তাই না? সো অনেকে আমাকে কিন্তু বলো যে ভাইয়া আমি তো মেডিকেলে পড়ি, তো আমি কি এই বিক্রিয়া শিখবো? তোমাকে শিখতে হবে, কারণ মেডিকেল কিন্তু সব প্রশ্ন তোমার কি করে, অর্গানিকে প্রত্যেকটা বিক্রিয়া থেকে প্রশ্ন দেয়। বুঝতে পারছো? ওকে, এরপর R2NH কত ডিগ্রি অ্যামিন? 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়াতে কি তৈরি হয় এবং সাথে পানি তৈরি হয়? বলছে এক্সটা কি, ঠিক আছে, এক যৌগটা কি? সো দেখো এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন আলাদা করতে হয় কিভাবে। তুমি তোমার কাছে তিনটা ধরো পাত্র আছে, সো একটার মধ্যে আছে 1 ডিগ্রি অ্যামিন, একটার মধ্যে আছে 2 ডিগ্রি অ্যামিন, একটার মধ্যে আছে 3 ডিগ্রি অ্যামিন। সো তুমি কেমনে বুঝবা? ধরো তিনটাই সাদা, তো তুমি তো বুঝতে পারবা না কোনটা 3 কোনটা 2 কোনটা 1। তো তুমি যেটা করবা, প্রত্যেকটার মধ্যে নাইট্রাস অ্যাসিড দিয়ে দিবা। দিলে যেটা হবে, 1 ডিগ্রি হচ্ছে যেটা করবে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করবে, 2 ডিগ্রি হচ্ছে একটা হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে, 3 ডিগ্রি একটা দ্রবণীয় লবণ তৈরি করবে। তার মানে ওর মধ্যে তুমি হচ্ছে ডিরেক্টলি কোনো কিছু দেখবা না। তাহলে তুমি বুঝতেছো যেটা বুদবুদ হচ্ছে সেটা 1 ডিগ্রি, যেটা তৈলাক্ত স্তর সৃষ্টি হয়েছে সেটা 2 ডিগ্রি, আর যেটা লবণ তৈরি হয়েছে সেটা 3 ডিগ্রি। তার মানে কি করে ভাইয়া? দেখো 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, RNH2 1 ডিগ্রি অ্যামিন কার সাথে বিক্রিয়া করে? যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে? নাইট্রোজেন গ্যাসের বুদবুদ, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে। এরপর আসা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন R2NH। 2 ডিগ্রি অ্যামিনকে যখন তুমি হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবা, ও হচ্ছে হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে, হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে, হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করবে।
আর যখন তুমি 3 ডিগ্রি অর্থাৎ R3N এটাকে তুমি হচ্ছে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিবা, ও হচ্ছে লবণ তৈরি করবে, ও হচ্ছে একটা জটিল লবণ তৈরি করবে। তাহলে আমাকে এখানে কত ডিগ্রি দিচ্ছে? 2 ডিগ্রি। 2 ডিগ্রির সাথে নাইট্রাস অ্যাসিডে কি তৈরি হয়? হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি হয়। তাহলে এই দেখো আমাদের দেওয়া আছে যে হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি হয় 2 ডিগ্রির সাথে। ঠিক আছে, হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি হয় 2 ডিগ্রির সাথে। আর এই দ্রবীভূত লবণ কত ডিগ্রির সাথে? 3 ডিগ্রির সাথে। বর্ণহীন গ্যাস বা নাইট্রোজেন গ্যাস কত ডিগ্রিতে? 1 ডিগ্রিতে। বাট আমাদের বলছে 2 ডিগ্রিতে। 2 ডিগ্রি কি করে? হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন বলছে স্যালিসাইলিক অ্যাসিড CH6H4OH ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? ঠিক আছে, ফেনল থেকে এই স্যালিসাইলিক অ্যাসিডটা পাওয়া যায় কই থেকে? আচ্ছা, মনে রাখবা যে স্যালিসাইলিক অ্যাসিড এই যোগটা সংকেত দেখতে এরকম। স্যালিসাইলিক অ্যাসিড দেখতে হচ্ছে এরকম। প্রথমত তুমি একটা ফেনল আঁকবা। ঠিক আছে, ফেনল দেখতে কিরকম আমরা সবাই পারি, এই যে বেনজিনের উপরে OH। ঠিক আছে, বেনজিনের উপরে। আচ্ছা, আমি দুইটাই একসাথে আঁকি। ঠিক আছে, ফেনলও আঁকি এবং হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড এবং স্যালিসাইলডিহাইড দুইটাই পড়াই দিই একসাথে, কারণ হচ্ছে যে কোনো একটা থেকে দেখবা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে। সো দেখো, প্রথমত হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড কি করবো? তুমি একটা ফেনল আঁকবা। সো আগে ফেনল আঁকো। এই হচ্ছে ফেনল, তোমরা সবাই চিনো যে বেনজিনের উপর OH থাকলে সেটাকে ফেনল বলে, এটাকে চিনছো। আচ্ছা, সো এটার এই যে প্রথম অর্থ পজিশনে কি থাকবে? COOH। এইটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। ফেনলের অর্থ পজিশনে একটা অ্যাসিড থাকলে স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে কি বলা হয় ভাইয়া? স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। আর তুমি আবার সেম ভাবে আবার ফেনল আঁকো। কি বলছি? স্যালিসাইলিক অ্যাসিড, তখন তুমি ফেনলের এখানে অ্যাসিড বসাইছো। স্যালিসালডিহাইড কি বলছি? অ্যালডিহাইড কি থাকে? CHO। তাহলে এবার তুমি কি বসাবা? এই জায়গায় CHO বসাবা। দেখো দুইটা কিন্তু পুরো মিল করে মনে রাখতে পারো। এটা হচ্ছে স্যালিসালডিহাইড, এটা হচ্ছে স্যালিসালডিহাইড, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে স্যালিসালডিহাইড। সো এবার এই স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করা হয় কি বিক্রিয়া জানো? কোপ-স্মিট বিক্রিয়া, অর্থাৎ কোপ বিক্রিয়ায় স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা হয় কোন বিক্রিয়া ভাইয়া? কোপ বিক্রিয়ায়। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা হয় কোন বিক্রিয়া ভাইয়া? কোপ বিক্রিয়ায়। আর স্যালিসালডিহাইড তৈরি হয় কোন বিক্রিয়ায়? রাইমার টাইমেন বিক্রিয়া। স্যালিসালডিহাইড তৈরি হয় কোন বিক্রিয়ায়? রাইমার টাইমেন বিক্রিয়া। অলরেডি মেডিকেলে এই কোপ-স্মিট বিক্রিয়া বলো, রাইমার টাইমেন বিক্রিয়া বলো, দুইটা থেকে প্রশ্ন আসছে। তাহলে ফেনলের অর্থ পজিশনে অ্যাসিড থাকলে স্যালিসাইলিক অ্যাসিড, আর CHO থাকলে স্যালিসালডিহাইড। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে তোমার কোপ-স্মিট বিক্রিয়া বা কোপ বিক্রিয়াতে, আর স্যালিসালডিহাইড তৈরি হয় রাইমার টাইমেন বিক্রিয়াতে। তাহলে আমাদের এখানে বলছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড কোন বিক্রিয়াতে? কোপ বিক্রিয়াতে। কোপ কি আছে? এই যে দেখো, পুরো নামটাই বলে দিছে যে কোপ-স্মিট বিক্রিয়া। ঠিক আছে, বা অনেক জায়গায় অপশনে তোমরা এভাবে দেখতে পারো, এটাকে বলা হয় কোপ সংশ্লেষ। ঠিক আছে, তো তুমি কি ওই যে কোপ কথাটা পাইলেই বুঝে ফেলবা যেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। ঠিক আছে, কোপ কথাটা পাইলে তুমি বুঝে ফেলবে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। এরপরে আসো পরের প্রশ্নে। বলছে C6H6 মানে বেনজিন, সেটাকে HNO2 এবং সালফিউরিক অ্যাসিড, আচ্ছা এখানে 2 টাইপ হয় না, কমা হয়ে গেছে, দেখো এটা হবে 2 HNO2। ঠিক আছে, আচ্ছা HNO2 না, এটা হবে HNO3। ঠিক আছে, HNO3 হবে, এটা HNO3। আচ্ছা, বিক্রিয়া আমি নিচে দেখাবো, জাস্ট প্রশ্নটা আগে পড়ি। সো এটার সাথে সালফিউরিক অ্যাসিড, বুঝতেছো? নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে বেনজিনে কি করা হয়? নাইট্রেশন বিক্রিয়া করা হয় না? বেনজিন তার সাথে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে কি হয়? 60°C তাপমাত্রায় নাইট্রেশন বিক্রিয়া হয়, নাইট্রেশন বিক্রিয়া। তাহলে যে নাইট্রেশন বিক্রিয়া হয়, নাইট্রেশন বিক্রিয়াতে কি তৈরি হয়? নাইট্রোবেনজিন। সেটাকে আবার কি করছে দেখো তো, 3HCl বা হাইড্রোজেন দিছে, জায়মান হাইড্রোজেন দিছে। তোমরা যদি অক্সিজেন দেখো, জায়মান অক্সিজেন, তাহলে বলো জারণ। আর যদি জায়মান হাইড্রোজেন দেয় তাহলে হচ্ছে বিজারণ। তাহলে এখানে বিজারিত হয়েছে, তাহলে নাইট্রোবেনজিনকে বিজারণ করলে পাওয়া যায় হচ্ছে তোমার অ্যানিলিন। এই বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াটা সম্পর্কে তোমাদের আমি একটা বলি, মানে আমার অ্যাডমিশন টাইমের একটা স্মৃতি আছে, এই বিক্রিয়াটা নিয়ে আমার অ্যাডমিশন একটা স্মৃতি আছে। সো আমি তো তোমাদের মতো হচ্ছে পড়তাম, তাই না? কত সালের ঘটনা বলতেছি তোমার, এই এখন কত সালে? 2022। ঠিক আছে, সো তখন তো পড়তেছি। আমাদের মেডিকেল পরীক্ষা কবে হইলো? আমাদের মেডিকেল পরীক্ষা হইলো মেবি এপ্রিলের
মার্চের 10 তারিখ, আর তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল হচ্ছে তোমার এপ্রিলের 10 তারিখ। সো তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে তোমার হচ্ছে 10 দিন আগে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করতেছি। তখন ঈদ চলে, মেবি ঈদের মধ্যে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছি। সো এই বিক্রিয়াটা কেন জানি আমি ভুলে যেতাম, কথা বুঝতে পারছো? এই বিক্রিয়াটা কেন জানি আমি হচ্ছে ভুলে যেতাম যে এই টিন HCl দিলে এখানে বিজারণ হয় কি হইতো। সো আমি এই বিক্রিয়াটা টোটাল 2বার ভুলছিলাম, একবার উদ্ভাসে পরীক্ষা দিতে গিয়ে ভুলছিলাম, একবার হচ্ছে তোমার আলফাতে পরীক্ষা দিতে গিয়ে ভুলছিলাম, বুঝছো? তো তখন আমি যেটা করছি, এই বিক্রিয়াটা না 2বার গুগলে সার্চ দিছি যে নাইট্রোবেনজিনের সাথে টিন HCl দিলে কি হয়। সো গুগল থেকে আমি বারবার দেখতাম যে বেনজিনের সাথে তোমার হচ্ছে এটা দিলে নাইট্রেশন হয়, নাইট্রোবেনজিন হয়, এতটুকু পারি। পরে টিন HCl তার মন থাকে না, বুঝতে পারছো? কারণ অনেক বিক্রিয়া পড়লে কিন্তু অর্গানিকে একটা পড়তে গিয়ে দিক দিয়ে আরেকটা ভুলে গেছে, তাই না? এই যে এখন তোমাদের এরকম হবে, তোমরা এখন বায়োলজি পড়তে যাবা, দেখবা কেমিস্ট্রি ভুলে গেছো, এমন মনে হয়, বাট পড়তে থাকো, সিএলই পড়তে থাকো, একটা পর্যায়ে গিয়ে যখন আবার রিভাইজ করবা মনে পড়বে, ঠিক আছে? এগুলো তো শয়তান থেকে মনের মধ্যে আসে, এই তুই কিন্তু সব ভুলে গেছিস এরকম মনে হবে, জাস্ট তুমি কন্টিনিউ করতে থাকো। সো আমি গুগলে 2বার সার্চ দিছি, এই বিক্রিয়াটা 2বার দেখছি। ঢাকা ইউনিভার্সিটি আমাদের সময় প্রশ্নটা আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সময় এই প্রশ্নটা আসছে, এমন না যে তোমার শুধুমাত্র মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এইটা কি কোথায় আসছে ভাইয়া? এই প্রশ্ন আসছে হচ্ছে তোমার ডিইউ 22-23 সালে, তাও আবার রিটেনে, কথা বুঝতে পারছো? 2 মার্কের জন্য। তো এই বিক্রিয়াটা কমপ্লিট করার জন্য 2 মার্ক দিছিল। সো এবার আসো, তাহলে ওই তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই প্রশ্নটা দাগাইছি, তখন আমার মনে পড়ছিল যে আমি বাসায় কিন্তু অলরেডি 2বার গুগলে সার্চ দিয়ে বিক্রিয়াটা দেখে আসছি এবং 2বার ভুল করছিলাম। তার মানে ভুল করবা এক্সাম দিতে গিয়ে, তাহলে এটাই কিন্তু নর্মাল, তুমি ভুল করবা, ভুলে যাবা, এটাই নর্মাল। কিন্তু ভুল করার পরে সেই ভুলটাকে যদি না শুধরাও, তাহলে পরীক্ষার হলে গিয়ে ওই জিনিসটা যখন আসবে, যদি আসে, তাহলে তখন কিন্তু তুমি আর পারবা না। কারণ তুমি কি করছো, ভুল করে বসেছিলা, শুধরাও না নিজেকে। শুধরাইলে তুমি সেটার অ্যান্সারটা জানতা এবং পরীক্ষা হলে দিতে পারতা। তাহলে ভুল করবা, অবশ্যই স্বাভাবিক। তুমি 100-তে 100 তো পাবা না, তুমি কত পাও? 70, 80, 85, একটু লোয়ার হলে 60, 65। বাকি যে 40টা এমসিকিউ ভুল যায়, তার মধ্যে কিছু আছে তুমি পারতা, এমনি ভুলে দাগাই ফেলছো, কিছু আছে দাগাইতে পারো না, সেটার হিসাব আলাদা। কিছু আছে তুমি জানার পরে ভুল করছো, ওইগুলাকে ঠিক করো যে তুমি কেন ভুল করলা, আর যেগুলো দেও নাই সেগুলো হচ্ছে অ্যান্সার গুলো দেখে রাখো যে এটার অ্যান্সার হবে এইটা। কথা বুঝতে পারছো? আচ্ছা, সো এই হচ্ছে কথাবার্তা। এখন দেখো তো বিক্রিয়াটা কমপ্লিট করি আমরা। বেনজিন, তাই তো? তো প্রথমে দেখো তারা কি করছে, বেনজিনকে নাইট্রেশন করছে HNO3 এবং কার উপস্থিতিতে? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এবং এগুলা কিন্তু এইচএসসিতে খুব আসতো, খুব ফেমাস প্রশ্ন ছিল যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি তৈরি হতো? নাইট্রোবেনজিন। কি তৈরি হতো ভাইয়া? উপরে NO2, নাইট্রোবেনজিন। এখন দেখো এই যে নাইট্রোবেনজিন তৈরি হইলো NO2, এটাকে কি করছে ভাইয়া? জায়মান হাইড্রোজেন দিছে। তোমরা ছোটবেলা থেকে জায়মান অক্সিজেনের সাথে পরিচিত, থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন দিলে তাকে বলো জায়মান অক্সিজেন। মনে রাখবা, অক্সিজেন দিলে হয় জারণ, অক্সিজেন দিলে হয় জারণ, আর হাইড্রোজেন দিলে হয় বিজারণ। খুব ইম্পর্টেন্ট, অক্সিজেন দিলে জারণ, হাইড্রোজেন দিলে বিজারণ। তাহলে বিজারণ হবে, বিজারণ হলে কি হবে দেখো তো, এই যে আমরা কি করতেছি, বিজারণ করতেছি, মানে হাইড্রোজেনকে প্রবেশ করাবো, অক্সিজেনকে বের করব। তাহলে এই যে NO2, এখানে দুটো অক্সিজেন বের হয়ে যাবে এবং এখানে দুটো হাইড্রোজেন ঢুকবে। তাহলে অক্সিজেন বের হয়ে যাওয়া অথবা হাইড্রোজেন প্রবেশ করা মানে হচ্ছে বিজারণ। তাহলে বিজারণ হয়ে কি হবে দেখো, বিজারণ হয়ে কি হবে দেখো, এই যে আমাদের নাইট্রোজেনটা ঠিকই থাকবে, বাট অক্সিজেন O2 বের হয়ে যাবে, সেখানে দুইটা হাইড্রোজেন প্রবেশ করবে। তাহলে দেখো বিজারণ হয়ে গেল, এটার বিজারণ হয়ে। তাহলে এই যৌগটার নাম কি ভাই? অ্যানিলিন। এই যৌগটার নাম কি তোমরা সবাই জানো, এটা হচ্ছে অ্যানিলিন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। তো আমাদের এখানে বলতেছে যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন ক্রমটি সঠিক। সো এখানে XYZ তো কোনো কিছু দেয় নাই। আচ্ছা দিছে কি? হ্যাঁ হ্যাঁ দিছে দিছে দিছে। দেখো বলছে যে যেটা এখানে তৈরি হয় সেটা হচ্ছে X, তার মানে X হচ্ছে নাইট্রোবেনজিন, ঠিক আছে? এটা হচ্ছে X, আর অ্যানিলিন হচ্ছে Y, আর বেনজিনকে C6H6 হিসেবেই বলছে, C6H6। বলছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে কোন ক্রমটি সঠিক বা কে বেশি সক্রিয়। মনে রাখবা, বেনজিন, টলুইন, অ্যানিলিন, তারপর হচ্ছে নাইট্রোবেনজিন, এইসবের যখন হচ্ছে সক্রিয়তা জিজ্ঞাসা করবে, তখন মনে রাখবা অর্থ প্যারার নির্দেশক যারা আছে, অর্থ প্যারার নির্দেশক যারা আছে তাদের সক্রিয়তা সব থেকে বেশি, তারপরে বেনজিন, তারপরে হচ্ছে তোমার মেটা নির্দেশক যারা আছে তারা। মনে রেখো সক্রিয়তার ক্রম কি ভাইয়া? সক্রিয়তার ক্রম হচ্ছে, দেখো সক্রিয়তার ক্রম কই লিখবো, উপরের দিকে লিখি একটু, দেখো সক্রিয়তার ক্রম, ঠিক আছে? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে তোমার সক্রিয়তার ক্রম কি?
প্রথমত হচ্ছে অর্থপ্যারা, অর্থপ্যারা সক্রিয়তা সব থেকে বেশি। তারপরে কি আছে, তারপরে হচ্ছে বেনজিন C6H6, তারপরে কে, তারপরে হচ্ছে মেটা নির্দেশক, তারপরে হচ্ছে মেটা। ফার্স্টে অর্থপ্যারা, তারপরে বেনজিন, তারপরে মেটা। তাহলে এখানে আমাদের এই যে তিনজনের মধ্যে অ্যানিলিন, বেনজিন আর নাইট্রোবেনজিনের মধ্যে কে অর্থপ্যারা, কে অর্থপ্যারা? এই যে অ্যানিলিনটা হচ্ছে অর্থপ্যারা। তোমরা সবাই জানো অ্যানিলিনটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। অ্যানিলিনটা কি নির্দেশক? অর্থপ্যারা। এই নাইট্রোবেনজিনটা কি নির্দেশক? মেটা। এটা কি নির্দেশক? মেটা। এবং এটাকে আমরা বলছি এক্স, এবং এটা হচ্ছে বেনজিন, এটাকে তো চিনোই। তাহলে সব থেকে বেশি কার হইলো? ওয়াই বা অ্যানিলিনের। তাহলে এখানে ওয়াই অপশনে দুইটাতে কাছে আছে, দেখো এই যে হয় এইটা নাহলে এইটা, ঠিক আছে? এগুলো তো অ্যান্সার হতে পারেই না। এখন এরপরে কোনটা আছে? বেনজিন। এরপরে কি হবে? বেনজিন, এবং তারপরে হবে হচ্ছে মেটা। ফার্স্টে অর্থপ্যারা, তারপরে বেনজিন, তারপর হচ্ছে মেটা। এটা হচ্ছে তোমার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে তোমার যে সিরিয়াল সেটা হচ্ছে অর্থপ্যারার সক্রিয়তা সব থেকে বেশি, তারপরে বেনজিন, তারপরে হচ্ছে মেটা। এই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। সো এই বিক্রিয়াটা যদি তুমি না বুঝতা, এখানে কি তৈরি হয়েছে না হয়েছে সেটা যদি তুমি না জানো, অ্যান্সার কেমনে করবা? বুঝতে পারছো? জাস্ট তোমার কাজ কি, তোমার কি স্ট্রাকচার গুলো এমনি লেখা লাগবে, এমনি শিখবে? এগুলো তো ইন্টারনেট যদি না পড়ে থাকো তাহলে তোমার দরকার নেই। তুমি এখানে কি করবা? বেনজিনকে এটা করলে নাইট্রোবেনজিন পাওয়া যায়, নাইট্রোবেনজিনকে বিজারণ করলে অ্যানিলিন পাওয়া যায়, শেষ। তুমি এইভাবে এইভাবে পড়বা। এরপরে অ্যান্সারটা তো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক দিয়ে করবো, তাই না? আচ্ছা, এরপর আসো, নিচের কোন ক্রমটি ক্ষার ধর্মিতার জন্য সঠিক? সো এখানে অ্যামিনের ক্ষার ধর্মিতা দেওয়া আছে। মনে রাখবা, তুমি সকল ক্রম দেখো হয় 3-2-1 নাহলে 1-2-3, কিন্তু অ্যামিনের ক্ষার ধর্মিতা এখানে একটা ব্যতিক্রম, ঠিক আছে? অ্যামিনের ক্ষার ধর্মিতা এখানে একটা ব্যতিক্রম। অ্যামিনের ব্যতিক্রমী ক্ষার ধর্মিতা, অ্যামিনের ব্যতিক্রমী ক্ষার ধর্মিতা। সকল ক্রম তুমি কত দেখো? 3-2-1 নাহলে 1-2-3, বাট অ্যামিন হচ্ছে ফার্স্টে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। ফার্স্টে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। ফার্স্টে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। অ্যামিন জাতীয় যত যৌগ আছে দেখো, ফার্স্টে কত ভাইয়া? ফার্স্টে 2 ডিগ্রি, তারপরে কত? তারপরে হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? 213 এমন মনে রাখতে পারো। তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। এরপরে কে? এরপরে হচ্ছে অ্যামোনিয়া, এরপরে হচ্ছে অ্যামোনিয়া, এবং তারপরে হচ্ছে আমাদের অ্যানিলিন, তারপরে হচ্ছে আমাদের অ্যানিলিন। পুরোটাই মনে রেখে দাও, যে কোনো একটা আসলে দিতে পারবা। সো এতটুকু হচ্ছে 213, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। এটা হচ্ছে অ্যামিন যৌগগুলার ক্ষার ধর্মিতা। তাহলে আমাদের এখানে বলছে যে কোনটা বেশি? আমরা জানি যে 2 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, যে 2-1-3, 213, এবং তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। তো অ্যানিলিন তো অপশনে দেয় নেই, এর অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। সো এই হচ্ছে অ্যান্সার। অ্যামিনের ক্ষার ধর্মিতা একটু ব্যতিক্রমী, মনে রেখো, ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু মেডিকেলে এইসব প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। এরপর আসো, বলছে কোন অ্যালকোহলটি নিরুদিত হয়ে, নিরুদিত মানে হচ্ছে কোন যৌগ থেকে যদি পানি বের করে ফেলো তাকে বলা হয় নিরুদিত হওয়া। সো অ্যালকোহল থেকে পানি বের করে কোনটি অ্যালকিন হইতে পারে না? এখন দেখো এই প্রশ্নের অ্যান্সার কি, বিক্রিয়া কিচ্ছু জানা লাগবে না। আমরা জানি যে অ্যালকোহল আর এইচ, এটা থেকে তুমি যদি হচ্ছে পানি বের করে নাও তাহলে কি তৈরি হবে জানো? অ্যালকিন প্লাস পানি বের করে নিছো না, পানি তো তৈরি হবে। সো অ্যালকোহল থেকে, সরি এটা অ্যালকোহল হয়ই নাই, আর ও এইচ, তাই না? আর ও এইচ। সো অ্যালকোহলকে তুমি যদি হচ্ছে নিরোধিত করো, কি করো? নিরোধন। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 5 মিনিটের ব্রেক নিই, ঠিক আছে? আজানের সময় কথাবার্তা না বলাই ভালো। জাস্ট এতটুকু যে পড়াইছি এটা বুঝতে পারছো কিনা একটু বইলো। আজকে বেশি কথা বলতেছি না, কারণ হচ্ছে ভাইয়া অনেকগুলো প্রশ্ন কভার করতে হবে। 81 ভাইয়া বলছে বেনজিন হবে। কোন ভাইয়া বলছে? কোন ভাইয়া বলছে এই কথা? ভাইয়া হয়তো হচ্ছে তোমার পড়ানোর মাঝে তো হচ্ছে তোমার অনেক কিছু পড়াতে গেলে মুখ দিয়ে একটা ভুল কথা চলে আসতে পারে, তাই না? সো হয়তো ভুলে বলে ফেলছে, বাট অর্থপ্যারা বেশি, তারপরে বেনজিন, তারপর হচ্ছে মেটা। আচ্ছা, আজানটা শেষ হোক ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, আমাদের আদান শেষ। সুরাইয়া ইমু ভাইয়া বলছো 81 নাম্বারটা একবার বলেন। আচ্ছা আমি বুঝছি তুমি কোন কনফিউশনের কথা বলছো, আমি বলতেছি। দেখো এই দেখো, ইথাইন যেটা, ইথাইন CH ট্রিপল বন্ড CH, ইথাইন, তুমি এটাকে তুমি যদি কি করো ভাইয়া, ওজনীকরণ করো, তাইলে তৈরি হবে একটা CHO। দেখো তুমি যদি হচ্ছে একটা ইথাইনকে ওজনীকরণ করো, তাহলে হবে হচ্ছে CHO একটা, কারণ একটাকে ওজনীকরণ করছো। আর তোমরা যেটা খুব ভালো মতোই জানো যে ইথাইন হচ্ছে তিনটা যদি নেই, তাহলে সেটাকে পলিমার করলে পাওয়া যায় বেনজিন, অর্থাৎ ইথাইন হচ্ছে তোমার বেনজিনের পলিমার, তাই না? তাহলে দেখো তো, এই যে আমরা কি জানি যে আমরা যদি তিনটা CH ট্রিপল বন্ড CH ইথাইনকে, তিনটা ইথাইনকে কি করি, তোমার পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ লৌহতপ্ত নলের মধ্য দিয়ে আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নলের মধ্যে চালনা করি, তাহলে যেটা হবে অপর পাশ থেকে কি বের হবে ভাই, বেনজিন। অপর পাশ থেকে কি আসবে, বেনজিন। এখন এই যে দেখো ইথাইন তৈরি হয়েছে কার থেকে, বেনজিন তৈরি হয়েছে কার থেকে, ইথাইন থেকে। তো ইথাইনকে ওজনীকরণ করলে পাওয়া যায় CHO, আর বেনজিনকে ওজনীকরণ করলে পাওয়া যায় তিনটা CHO। এবার হিসাবে আসো, একটা ইথাইনকে ওজনীকরণ করলে পাওয়া যায় একটা CHO, আর তিনটা ইথাইনকে তোমার পলিমার করলে পাওয়া যায় বেনজিন। তাহলে এইটা যেহেতু আসছে ইথাইন থেকে, তাহলে ওর ওজনীকরণ করলে তিনটা CHO পাওয়া যায়। বুঝতে পারছো? এখন অপশন এখানে কিন্তু বেনজিন নাই, তুমি দেখো এখানে একটা CHO দিছে। বাট যদি এমন হইতো যে এই যৌগটাকে ওজনীকরণ করে তিনটা CHO পাইছি, তাইলে বুঝতাম ওটা বেনজিন। তিনটা CHO পাওয়া গেলে বেনজিন, কারণ বেনজিন তৈরি হয়েছে কার থেকে, তিনটা ইথাইন থেকে। আর একটা ইথাইনকে তোমার ওজনীকরণ করলে একটা CHO। এবার বুঝছো? আমি বুঝতে পারছি তুমি এটা বলছো, আমি তখন প্রশ্নটা আসলে বুঝি নাই যে তুমি এই প্রশ্নটা করছো। এবার বলো তোমার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে কত নম্বরে ছিলাম, এটা দেখছি, অ্যামিনের ক্ষারধর্মীটা দেখছি, অ্যালকোহল নির্দিত। আচ্ছা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারিনি, তাই তো, এইটুকু দেখছিলাম। আচ্ছা অ্যালকোহলকে তুমি যদি হচ্ছে নিরোধন করো বা পানি বের করে নাও, তাহলে কি তৈরি হবে ভাই, অ্যালকিন। নিরোধন করে কি তৈরি হবে, অ্যালকিন। তো অ্যালকোহল থেকে পানি বের করে নিয়ে কি তৈরি হয়, অ্যালকিন। এখন বুঝো তুমি এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে প্রথম অপশনটা কে তুমি যদি দেখো, এটা কি, মিথানল CH3OH। এখন তুমি চিন্তা করে দেখো, CH3OH এইটা থেকে যদি পানি বের করো এবং সেখান থেকে যদি অ্যালকিন তৈরি হইতে চায়, তুমি চিন্তা করে দেখো, অ্যালকিন হইতে হলে অবশ্যই ডাবল বন্ড থাকা লাগবে। আর ডাবল বন্ড থাকলে অবশ্যই দুই পাশে দুইটা কার্বন থাকা লাগবে। একটা কার্বন তো আর ডাবল বন্ড করতে পারবে না, অন্য কাউকে তো করা লাগবে, মানে দুইটা কার্বন লাগবে। আমরা জানি অ্যালকিন শুরু হয় ইথিন থেকে, তুমি কখনো মিথিন নামক যৌগ দেখছো, জীবনে দেখো নাই। তাহলে এক কার্বন যুক্ত অ্যালকোহলকে তোমরা যদি হচ্ছে পানি বের করো, তাহলে তো এক কার্বনের অ্যালকিন পাওয়ার কথা, বাট এক কার্বনের অ্যালকিন তো দুনিয়াতে এক্সিস্ট করে না। তার মানে কি, তোমার এই যে এই বান্দাকে, অর্থাৎ এক কার্বনের অ্যালকোহল বা মিথানলকে কি করলে, নিরোধন করলে বা পানি বের করে নিলে সেখান থেকে আর কি পাওয়া যায় না, অ্যালকিন পাওয়া যায় না। বাকি সব অ্যালকোহল থেকে পানি বের করে নিলে অ্যালকিন পাওয়া যায়, জাস্ট এটা থেকে পাওয়া যায় না, কারণ এটা তো এক কার্বনের তো অ্যালকিন হয় না। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এই বান্দা নিরোধিত হয়ে অ্যালকিন তৈরি করতে পারে না, কারণ ওর কার্বন কয়টা, কার্বন মাত্র একটা। সো একটা দিয়ে অ্যালকিন হবে না, ওকে। পরের প্রশ্ন, ফরমালিন কি? আমরা খুব ভালো মতোই জানি যে তোমার 40% মিথানল, 40% তোমার 40% ফর্মালডিহাইড HCHO, 40% ফর্মালডিহাইড HCHO এবং 60% পানি, এই মিক্সচারটাকে বলা হয় হচ্ছে তোমার ফরমালিন। 40%
40% ফর্মালডিহাইড বা HCHO বা মিথানেল অ্যালডিহাইড মিথানেল, এটার সাথে 60% পানির মিক্সচারকে বলা হয়েছে তোমার ফরমালিন। তাহলে যে 60% পানি এবং 40% মিথানেলের মিশ্রণকে বলা হয় হচ্ছে তোমার ফরমালিন। ঠিক আছে, তবু আমি একবার চেক দিই, কারণ হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন, তো তোমার যদি হচ্ছে তোমাকে একটা ভুল ইনফরমেশন আমি দিই, তাহলে তুমি দেখা গেছে ভাইয়েরটা দাগায় দিয়ে আসলে তারপরে কিন্তু আসবে স্যার কোনটা বলছে, এটাই বলার কথা। 87 87 87 87 87 তো 2 হওয়া উচিত, 87 অনেক আগে পড়ছি তো, হ্যাঁ ভুল টুলে গেছি, ঠিক আছে ভুলি নাই, ঠিকই আছে। তোমার 60% পানি এবং 40% মিথানেল এবং 40% মিথানেল মিক্সচারকে বলা হচ্ছে তোমার ফরমালিন। তাহলে এই হচ্ছে আমাদের ফরমালিন। এরপর আসো, কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট জিনিসে চলে আসছি, পড়ে ফেলি আমরা একেবারে, তারপরে অ্যান্সার করতেছি। অ্যালডল এবং ক্যানিজারো, এগুলা থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটা পড়ি, তারপরে দেখো যে তোমার সব কমন পড়ে কিনা। প্রথমত অ্যালডল এবং ক্যানিজারো থেকে ফার্স্ট যে প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং সব পরীক্ষাতে এ পর্যন্ত আসছে, সেটা হচ্ছে কোনটা অ্যালডল দিবে কোনটা ক্যানিজারো দিবে, কোন যৌগগুলা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কোনটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। ফার্স্ট অ্যান্সার হচ্ছে অ্যালডল দিবে তারা যাদের আলফা হাইড্রোজেন আছে, যেসব যৌগে আলফা হাইড্রোজেন আছে তারা দিবে অ্যালডল, আর যাদের কি নাই ভাইয়া আলফা হাইড্রোজেন নাই তারা দিবে ক্যানিজারো। তাহলে প্রথমত অ্যালডল দিবে কারা, যাদের আলফা হাইড্রোজেন আছে। ক্যানিজারো কি করবে, যারা আলফা হাইড্রোজেন নাই। এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন এই অ্যালডল ক্যানিজারো থেকে। সেকেন্ড কি আসে জানো, এখানে তোমার যে ইটা ইউজ হয়, যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়াটা হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সংযোজন। অ্যালডলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয়, আর ক্যানিজারোতে জারণ বিজারণ বিক্রিয়া হয়। জারণ বিজারণ বিক্রিয়া হয়, এবং বিক্রিয়াটা কেমন জারণ বিজারণ বিক্রিয়া, তোমরা পরিমাণগত রসায়নে পড়ছো না, অসামঞ্জস্যতার জারণ বিজারণ বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হয়। ক্যানিজারোতে কি হয়, জারণ বিজারণ বিক্রিয়া হয়, কিন্তু কেমন জারণ বিজারণ বিক্রিয়া, অসামঞ্জস্যতা সহ জারণ বিজারণ বিক্রিয়া হয়। ঠিক আছে, অসামঞ্জস্যতা সহ জারণ বিজারণ বিক্রিয়া হয়। তাহলে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যালডলে আলফা হাইড্রোজেন দিবে ক্যানিজারো, যাদের আলফা হাইড্রোজেন নাই তারা দিবে। অ্যালডলে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয়, আর ক্যানিজারোতে অসামঞ্জস্যতা সহ জারণ বিজারণ বিক্রিয়া হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের দেখো কি প্রশ্ন করছে, আমাদের বলছে কোন যৌগটা অ্যালডল দিবে। আমরা জানি যাদের আলফা হাইড্রোজেন আছে তারা ই দিবে, তাই তো। তাহলে এখানে দেখো, এই যে কার্যকরী মূলকের পাশের কার্বন, যেখানে কার্যকরী মূলক তার পাশের কার্বনের হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। কার্যকরী মূলকের পাশের কার্বনের হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। এখন তুমি দেখো এখানে কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড CHO, বাট এর পাশে কার্বনই নাই, তো পাশের কার্বনের হাইড্রোজেনকে বলে আলফা হাইড্রোজেন, বা ওর পাশে কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেনও নাই। ঠিক আছে, তাহলে এটা দিবে না। এরপর এখানে আসো, এই যে কার্যকরী মূলকের পাশের কার্বন, এখানে 3টা ক্লোরিন আছে, কোনো হাইড্রোজেন নাই, তো আলফা হাইড্রোজেন নাই, এটা দিবে না। এরপর এখানে আসো, কার্যকরী মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, তাহলে এইটা আমাদের হচ্ছে বিক্রিয়া দিবে। তারপর এটা কেন দিবে না, এটা বক্স আঁকলেই বুঝবা। C6H5 এটা কি বাক্স না, বেনজিন বাক্স, এটা কিন্তু C6H5 বলা হয়, এবং সেটার এক হাতে কি আছে CHO। তাহলে এই যে কার্যকরী মূলক আছে CHO, বাট ও এখানে কেমনে যুক্ত হয়েছে বলতো, বেনজিনের কোন একটা জায়গায় যদি কেউ যুক্ত হইতে চায় তাহলে কেমনে যুক্ত হয়, ওইখানকার হাইড্রোজেনটাকে সরায় আর নিজে যুক্ত হয় না। তাহলে এই CHO কি করছে, ওইখানকার হাইড্রোজেনকে সরায় নিজে যুক্ত হয়েছে, তাহলে ওইখানে তো আর হাইড্রোজেন নাই, তাহলে এখানে হাইড্রোজেন নাই মানে কি আলফা হাইড্রোজেন নাই। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার ওই একটাই, কোনটা, এই যে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে তোমার কি আছে আলফা হাইড্রোজেন আছে। এবং বাকি এই যে 3টা যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নাই, এরা কি দিবে, এরা ক্যানিজারো দিবে। এরা কি বিক্রিয়া দিবে, এরা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এরা কি বিক্রিয়া দিবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, ক্যানিজারো বিক্রিয়া দিবে। কি বিক্রিয়া দিবে হ্যাঁ, ক্যানিজারো বিক্রিয়া দিবে, ক্যানিজারো বিক্রিয়া দিবে। বুঝতে পারছো, যাদের আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডল, না থাকলে ক্যানিজারো, এই হচ্ছে কনসেপ্ট। ওকে, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না, তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেয় না মানে কি দেয়, অ্যালডল দেয়। ক্যানিজারো বিক্রিয়া দেয় না মানে কি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। একটু আগে বললাম অ্যালডল কারা দেয়, যাদের আলফা হাইড্রোজেন আছে। তাহলে কে দিবে না, যাদের আলফা হাইড্রোজেন আছে। আমরা জানি ক্যানিজারো দেয় কারা, যাদের আলফা হাইড্রোজেন নাই, তো এখানে বলছে কারা দেয় না, যাদের আলফা হাইড্রোজেন আছে তারা দেয় না, তাহলে যাদের আলফা হাইড্রোজেন আছে। তাহলে প্রথমে দেখো, প্রথমে অ্যান্সার চলে আসছে, এই যে কার্যকরী মূলকের পাশের কার্বনের হাইড্রোজেনকে বলি আলফা হাইড্রোজেন আছে, তাহলে এইটা হচ্ছে ক্যানিজারো দিবে না।
বাকি দেখো এই যে এটা ক্যান ইজারো দিবে, এটাও ক্যান ইজারো দিবে, এটাও ক্যান ইজারো দিবে, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। যে ক্যান ইজারো দিবে না সে কি দিবে? অ্যালডল। তাহলে যে এইটা হচ্ছে ক্যান ইজারো দিবে না, এটা ক্যান ইজারো দিবে না, এটা কি দিবে? এটা কি দিবে ভাই? এটা দিবে অ্যালডল। এটা কি দিবে? এটা দিবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন আসো। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? আগে কার্বিলামিন বিক্রিয়া বলি। মেডিকেলের জন্য কার্বিলামিন বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য কার্বিলামিন বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কার্বিলামিন বিক্রিয়া কারা দেয়? প্রথমত আসো, কার্বিলামিন বিক্রিয়া কাদের জন্য, বা কার্বিলামিন বিক্রিয়া দিয়ে কাকে কাকে শনাক্ত করা হয়? খুবই ফেমাস একটা বিক্রিয়া, মনে রাখবা, 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। কার্বিলামিন বিক্রিয়া দিয়ে কাকে শনাক্তকরণ করা যায়? প্রাইমারি অ্যামিনকে শনাক্তকরণ করা যায় কার্বিলামিন বিক্রিয়া দিয়ে, প্রথমত প্রাইমারি অ্যামিন। এরপরে অ্যানিলিন, অ্যানিলিনকে শনাক্তকরণ করা যায়, NH2 অ্যানিলিনকে শনাক্তকরণ করা যায় কার্বিলামিন বিক্রিয়া দিয়ে। প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন অথবা অ্যানিলিনকে শনাক্তকরণ করা যায়। এবং আর একটা ইম্পর্টেন্ট যৌগ ক্লোরোফর্ম, CHCl3, ক্লোরোফর্মকে শনাক্তকরণ করা যায়, ক্লোরোফর্মকে শনাক্তকরণ করা যায়, ক্লোরোফর্মকে শনাক্তকরণ করা যায়, ক্লোরোফর্মকে শনাক্তকরণ করা যায়। তাহলে কার্বিলামিন বিক্রিয়া দিয়ে প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন অথবা 1 ডিগ্রি অ্যামিন এবং ক্লোরোফর্মকে শনাক্তকরণ করা যায়। তাহলে আমাদের এখানে কোনটা আছে একটু দেখি। বলছে কোনটা কার্বিলামিন বিক্রিয়া দেয়? RNS। এটা তো কোনো যৌগই হয় না। RNS বলতে কি কোনো যৌগ আছে? তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে যৌগ হয় না। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন তো দিবে না। এই যে আমাদের 1 ডিগ্রি অ্যামিন RNH2, আমাদের একদম বেসিক 1 ডিগ্রি অ্যামিন RNH2। এই হচ্ছে আমাদের RNH2, যে হচ্ছে কি দিবে? কার্বিলামিন বিক্রিয়া দিবে, কার্বিল অ্যামিন বিক্রিয়া দিবে। কার্বিলামিন বিক্রিয়াতে কি হয় ভাইয়া? কার্বিলামিন বিক্রিয়াতে কি হয়? জাস্ট একটা দিয়ে দেখো। ধরো হচ্ছে RNH2, এটা নিলাম। সেটআপটা কি? কার্বিলামিন বিক্রিয়াতে ক্লোরোফর্ম লাগে, CHCl3, এবং যে কোনো একটা গাঢ় ক্ষার লাগে, যে কোনো একটা গাঢ় না সরি অ্যালকোহলীয় ক্ষার লাগে, ঠিক আছে? এখন তুমি এখানে যে কোনো একটা ক্ষার দিতে পারো, সেটা হতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড। যেটাই দাও তুমি, যখন বিক্রিয়া হবে তখন থেকে সেখানে কি তৈরি হবে? তখন সেখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে RNC তৈরি হবে, NC। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে আইসোসায়ানাইড। এই যৌগটার নাম কি? খুব ইম্পর্টেন্ট, বাংলায় আসে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। কার্বিলামিন বিক্রিয়াতে কি তৈরি হয়? আইসোসায়ানাইড তৈরি হয়। কার্বিলামিন বিক্রিয়াতে আইসোসায়ানাইড তৈরি হয় এবং এইটার খুবই বাজে একটা গন্ধ আসে। অ্যামিন যুক্ত যত যৌগ আছে খুবই বাজে গন্ধ। আমরা যখন বুয়েট কেমিস্ট্রি ল্যাবে তোমার হচ্ছে ল্যাব করি, অ্যামোনিয়া যদি কোনো বিক্রিয়াতে ইউজ করতে হয় ভাই, ওই দিন আমি ল্যাব করতে পারি না। এমনি আমার সমস্যা, ঠান্ডার সমস্যা, আবার হচ্ছে তোমার সাইনাসের সমস্যা, তার মধ্যে অ্যামোনিয়ার এত তীব্র গন্ধ আমার মাথা ঘুরানো শুরু করে, আমি ওইখানে থাকতেই পারি না, বুঝতে পারছো? মাস্ক টাস্ক নিয়ে আমার যাওয়া লাগে যেদিন অ্যামোনিয়া নিয়ে কাজ করতে হয়। সো অ্যামিন জাতীয় যত যৌগ আছে সবগুলোতেই তোমার হচ্ছে বাজে গন্ধ থাকে, উৎকট গন্ধ থাকে, মাথায় তীব্র তোমার হচ্ছে তোমার গন্ধের যেটা খুবই তীব্র। সো এই যে আইসোসায়ানাইড, এটার খুবই একটা বাজে উৎকট একটা গন্ধ আসে। তার থেকে বুঝতে পারি যে এখানে কি আছে? অ্যামিন আছে, ক্লোরোফর্ম আছে, অ্যামিন আছে, ক্লোরোফর্ম আছে, সেম টু সেম। এখানে অ্যানিলিন দিলেও এই বিক্রিয়াটাই হবে। তাহলে কার্বিলামিন বিক্রিয়া কারা দেয়? কার্বিলামিন বিক্রিয়া দেয় প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন এবং হচ্ছে ক্লোরোফর্ম। কার্বিলামিন বিক্রিয়াতে কি হয়? তোমার হচ্ছে আইসোসায়ানাইড তৈরি হয়, যেটার উৎকট গন্ধ পাওয়া যায়, যার মাধ্যমে আমরা বুঝি যে এখানে কি আছে? এগুলা আছে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে প্রাইমারি অ্যামিন। পরের প্রশ্ন, নিচের কোন বিকারকটি ইথানল বা একটা অ্যালকোহল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? খুবই ইম্পর্টেন্ট যে ইথানল অর্থাৎ অ্যালকোহল এবং অ্যাসিড দুজনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম। ইথানল এবং হচ্ছে তোমার অ্যাসিড দুইজনের সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার সোডিয়াম। এই সোডিয়াম অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এই প্রশ্ন অনেকবার আসছে, কিন্তু মনে রেখে দিও যে সোডিয়াম দুইজনের সাথে বিক্রিয়া করে। সোডিয়াম ইথানলের সাথে বা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এবং ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে। সেটা কিন্তু মনে রেখো। এরপর নিচের কোন যৌগটি মৃদু বা হালকা অম্লীয় হয়? আমরা খুব ভালো মতো জানি যে অ্যালকাইনের ট্রিপল বন্ড যদি প্রান্তে বা কর্নারে থাকে তাহলে সেগুলা কি হয়? তোমার হচ্ছে মৃদু হয়। যেমন ধরো এটা কি, দেখো অ্যালকাইনটা কর্নারে আছে, এমনি চিন্তা করলেও কর্নারে, এমনি চিন্তা করলেও কর্নারে। তাহলে এই যে এই হাইড্রোজেনটাও সহজেই ছেড়ে দিতে পারে H+ আকারে, এবং কেউ যদি H+ ছাড়ে তাকে আমরা অ্যাসিড বলি। তাহলে অ্যালকাইন কি হয়? অম্লধর্মী হয়। কিন্তু কেমন অ্যালকাইন? যদি ট্রিপল বন্ডটা থাকে কর্নারে, যে কোনো একটা কর্নারে। কিরকম? যেমন ধরো CH, তারপর CH3, C ট্রিপল বন্ড C CH3। ভাইয়া এটাও তো একটা অ্যালকাইন, কিন্তু এটা অম্লধর্মীয় না। কিসের জন্য? কারণ এই দেখো ট্রিপল বন্ড ওরা আছে মাঝখানে, তো মাঝখানে থাকলে যেটা হয়, এই দেখো এই কার্বনগুলোর হাতে কোনো হাইড্রোজেনই নাই, কোনো হাইড্রোজেনই নাই। তাহলে অম্লীয় হবে কেমনে? তাহলে হাইড্রোজেন বা অম্লীয় হওয়ার জন্য কি হইতে হবে?
ট্রিপল বন্ডটা কর্নারে থাকা লাগবে। কর্নারে থাকলে কি হবে, যেমন ধরো CH3 C ট্রিপল বন্ড CH, তাহলে এই দেখো ট্রিপল বন্ডটা কর্নারে আছে। কর্নারে থাকলে যেটা হবে, একজনের সাথে অন্তত একটা হাইড্রোজেন থাকবেই, ঠিক আছে। তাহলে এই যে এই হাইড্রোজেনটা থাকার কারণে ওরা কি হয়, মৃদু অম্লীয় হয়। তাহলে মৃদু অম্লীয় কারা হবে, অ্যালকাইন 1, যেই অ্যালকাইনের ট্রিপল বন্ডটা কর্নারে থাকবে, হয় বামে নাইলে ডানে, কর্নারে থাকতে হবে, মাঝে থাকলে হবে না। তাহলে আমার এখানে প্রশ্ন করছে কোনটা মৃদু অম্লীয়, দেখো ট্রিপল বন্ডটা কোন জায়গায় প্রান্তে আছে, এটা তো ডাবল বন্ড, এটা তো হবে না, এটা তো ডাবল বন্ড, এটাও হবে না। এই যে এইখানে ট্রিপল বন্ড আছে, দেখো তুমি যদি ভেঙে লেখো আর, এরপর আছে CH2, এরপর আছে C, এরপরে CH, তার মানে কি ট্রিপল বন্ড CH। তাহলে এই যে দেখো কর্নারে আছে, এই হচ্ছে আমাদের ট্রিপল বন্ডটা কর্নারে থাকা লাগবে, ট্রিপল বন্ডটা কর্নারে থাকা লাগবে, তাইলে সেটা হবে কি, সেটা হবে মৃদু অম্লধর্মী, মৃদু অম্লধর্মী, ঠিক আছে। ওকে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি, এটা বলা লাগবে। প্রাকৃতিক গ্যাসে কি থাকে, মিথেন থাকে, CH4 মেইনলি তোমার হচ্ছে মিথেন থাকে, অ্যান্সার কি মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। ওকে, এরপর রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়, আমরা খুব ভালো মতোই জানি যে LPG যে আমরা ইউজ করি, যাদের বাসায় তোমার এখন কিন্তু সরকারি গ্যাস থেকে দেয় না, তাই না, সরকার থেকে হচ্ছে গ্যাস দেয় না অনেক নতুন বাসায় করলে। সো তখন আমরা কি করি, বলি যে এই বাসা ভাড়া নিতে গেলে দেখবা বলবে যে আপনাদের কিন্তু সিলিন্ডারে রান্না করা লাগবে। তো সিলিন্ডার গ্যাসে কি থাকে, LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেখানে মূলত কি থাকে, সেখানে মূলত থাকে হচ্ছে বিউটেন আর হচ্ছে প্রোপেন, সেখানে মূলত থাকে হচ্ছে বিউটেন আর প্রোপেন, সেখানে মূলত থাকে হচ্ছে বিউটেন আর হচ্ছে প্রোপেন, বিউটেন আর প্রোপেন থাকে, ঠিক আছে, বিউটেন আর প্রোপেন থাকে। সো রান্না করার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়, বিউটেন, প্রোপেন, এগুলা ভর্তি করা হয়। এরপর আসো, জৈব যৌগে OH বা অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য কোন বিকারক ব্যবহৃত হয়। এবার আসো তাহলে অ্যালকোহল কিভাবে শনাক্তকরণ করা যায়, অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালকোহল বা OH কিভাবে শনাক্তকরণ করা যায়, দুইটা ভাবে শনাক্তকরণ করা যায়। এক, সোডিয়াম দ্বারা শনাক্তকরণ করতে পারবা, ঠিক আছে, অ্যালকোহলকে শনাক্তকরণ করতে তুমি সোডিয়াম দ্বারা শনাক্তকরণ করতে পারবা। সেকেন্ডটা কি, তুমি অ্যালকোহলকে প্রথমত সোডিয়াম দ্বারা শনাক্তকরণ করতে পারবা, দ্বিতীয় হচ্ছে PCl5 সহ, ঠিক আছে। অ্যালকোহলকে দুই ভাবে শনাক্তকরণ করা যায়, সোডিয়াম দ্বারা এবং হচ্ছে PCl5 দ্বারা। তাহলে এখানে অ্যান্সার কোনটা আছে দেখো তো, অ্যান্সার আছে এই সোডিয়াম ধাতু। অ্যালকোহলকে তুমি সোডিয়াম এবং PCl5 সহ শনাক্তকরণ করতে পারবা। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কি, অ্যান্সার হচ্ছে সোডিয়াম। এবং যদি PCl5 থাকতো তাহলে PCl5ও কিন্তু অ্যান্সার হইতো, ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন আসো, নিচের কোন যৌগটি টলেন বিকারক, এই তো ফেলিং আর টলেন চলে আসছে, অনেকবার সব জায়গায় প্রশ্ন আসছে, মানে এগুলা সরকারি প্রশ্ন সব জায়গাতেই আসে, ফেলিং ও টলেন। ফেলিং এবং টলেন বিকারক দ্বারা তোমার হচ্ছে কি করা হয়, অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করা হয়, কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন। ফেলিং এবং টলেন দুইজনের সাথেই শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিটোন বিক্রিয়া করে না। ফেলিং এবং টলেন দুইজনের সাথেই কে বিক্রিয়া করে ভাইয়া, দুইজনের সাথেই শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া করে, শুধুমাত্র ফেলিং এবং টলেনের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে, কিটোন বিক্রিয়া করে না। কারণ কি জানো, এই যে ফেলিং আর টলেন এরা হচ্ছে মৃদু জারক, মানে দুর্বল জারক, এরা হচ্ছে খুব তোমার কম বা শক্তিশালী জারণ করতে পারে না। সো দুর্বল হয় কি হয়, অ্যালডিহাইড কে তুমি যেমনি জারণ করো ও জারিত হয় অ্যাসিড তৈরি হবে। 9 থেকে পড়ছি না যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড কে জারণ করলে অ্যাসিড। সো অ্যালডিহাইড কে জারণ করতে খুব শক্তিশালী জারক লাগে না, বাট কিটোন খুব সহজে জারিত হয় না, ওরে জারিত করতে অনেক শক্তিশালী জারক লাগে। তাইলে আমরা যদি ফেলিং আর টলেন দেই, ও তো কিটোনকে জারিত করতে পারবে না, তাহলে কারে করবে, অ্যালডিহাইড কে। এই জন্যই কিটোন বিক্রিয়া করে না, অ্যালডিহাইড বিক্রিয়া করে, আমরা ধরে ফেলি আচ্ছা তাহলে ও বিক্রিয়া করছে ও অ্যালডিহাইড, ও বিক্রিয়া করে নাই ও হচ্ছে কিটোন। এভাবে অ্যালডিহাইড এবং কিটোনকে সেপারেট করা হয় বা আলাদা করা হয়। তাহলে এবার আসলে টলেন এবং ফেলিং দুজনের সাথে কে বিক্রিয়া করে, দুজনের সাথেই অ্যালডিহাইড বিক্রিয়া করে, দুজনের সাথেই অ্যালডিহাইড বিক্রিয়া করে, অ্যালডিহাইড বিক্রিয়া করে, দুজনের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে। তাহলে আমাদের এখানে প্রশ্ন করছে টলেন বিকারকের সাথে কি বিক্রিয়া করে, অ্যালডিহাইড, এই যে ন্যাল লাস্টে ন্যাল আছে, এই হচ্ছে आंसर। অ্যালডিহাইড কি করে, টলেন এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। এবং এক্সেপশন মনে রেখে দাও, এক্সেপশনটা পরীক্ষাতে চলে আসতে পারে। এক্সেপশন কি, মিথানোয়িক অ্যাসিড HCOOH এটাও বিক্রিয়া করে, টলেন এবং ফেলিং এর সাথে
মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে, টলেন এবং ফেলিং এর সাথে মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে, এক্সেপশন হিসেবে মনে রেখে দাও, টলেন এবং ফেলিং দ্রবণের সাথে মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে, এই প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, তাইলে এই হচ্ছে আমাদের 96 নম্বর এমসিকিউ। পরের এমসিকিউতে আসো। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? এই যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ যেটা, এই অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট মানে হচ্ছে আমাদের কি তোমার টলেন। ঠিক আছে, এটা মানে হচ্ছে টলেন বিকারক। তাহলে টলেন বিকারক দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? অ্যালডিহাইড শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কনফিউশন আছে। কনফিউশন হচ্ছে আমাকে যদি বলে যে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্বারা কোনটি শনাক্তকরণ করা যায়, দুইটা ভাবে অ্যান্সার আসতে পারে। যদি অপশনে অ্যালকাইন 1 থাকে তাহলে তুমি সেইটা দাগাবা, অ্যালকাইন 1 যদি থাকে তাহলে সেটা দাগাবা, বাট এখানে কিন্তু অ্যালকাইন 1 নাই। সব অ্যালকাইনকে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্বারা শনাক্তকরণ করা যায় না, শুধুমাত্র অ্যালকাইন 1 কে শনাক্তকরণ করা যায় এবং টলেন বিকারক হিসেবে অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করা যায়। তার মানে এখানে এই প্রশ্নের আনসারটা কিন্তু অ্যালকাইন হইতে পারতো যদি পাশে থাকতো 1, বাট যে সব অ্যালকাইনকে কি করা যায় না, তোমার হচ্ছে এটা দ্বারা শনাক্তকরণ করা যায় না। তাই আমরা অ্যান্সার কোনটা দেখাইছি? আমরা অ্যান্সার দেখাইছি হচ্ছে অ্যালডিহাইড। আমরা ভাবছি এটা হচ্ছে টলেন, তাই আমরা অ্যান্সার দেখাইছি হচ্ছে তোমার অ্যালডিহাইড। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের 97 নম্বর এমসিকিউ। এরপরে আসো, অ্যালডিহাইড CHO এবং কিটোন এটার মধ্যে পার্থক্যর পরীক্ষায় কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোনকে আলাদা করতে বা পার্থক্য করতে টলেন অথবা ফেলিং দ্রবণ ইউজ করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের টলেন, দেখো ডাইঅ্যামিন সিলভার 2+। ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার 2+, এই হচ্ছে টলেন। আর এই যে এটা সম্পর্কে জেনে রাখো 2,4-DNP, এটা দ্বারা কি করা হয়? এটা দ্বারা অ্যালডিহাইড অথবা কিটোন যুক্ত যৌগগুলোকে তোমার আলাদা শনাক্ত করা হয়। ঠিক আছে, কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4-DNP বা ডাই নাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। 2,4-DNP দ্বারা তুমি অ্যালডিহাইড কেও চুজ করতে পারবা বা শনাক্ত করতে পারবা, কিটোনকে শনাক্তকরণ করতে পারবা, বাট ওদেরকে আলাদা করবে কোনটির মাধ্যমে? টলেন আর ফেলিং। আলাদা করতে টলেন ফেলিং, আর দুইজনকে শনাক্তকরণ করতে 2,4-DNP। তো এখানে বলছে আলাদা করতে, পার্থক্য করতে কোনটা? এই যে এইটা এবং হচ্ছে তোমার ফেলিং। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? খুবই ফেমাস যে গ্লিসারিন। দেখো গ্লিসারিন কে তুমি যদি হচ্ছে পটাশিয়াম মেটাবাইসালফেট KHSO4 দিয়ে বিক্রিয়া দাও, সেখান থেকে তৈরি হয় অ্যাক্রোলিন। সেটা কি? অ্যাক্রোলিন হচ্ছে CH2 ডাবল বন্ড CHCHO, এই যৌগটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাক্রোলিন। এই যৌগটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাক্রোলিন। সো পরীক্ষাতে মেডিকেলে ডিরেক্ট চলে আসতে পারে যে অ্যাক্রোলিনের সংকেত কোনটি? গ্লিসারিনকে শনাক্তকরণ করা হয় তোমার হচ্ছে এই অ্যাক্রোলিন টেস্ট দ্বারা, কারণ গ্লিসারিনকে পটাশিয়াম মেটাবাইসালফেট দ্বারা উত্তপ্ত করলে সেখান থেকে এই অ্যাক্রোলিন তৈরি হয়, CH2 ডাবল বন্ড CHCHO, এই যৌগটাকে বলা হয় তোমার অ্যাক্রোলিন। এবং যেটার খুবই একটা বাজে গন্ধ আসে, তার মাধ্যমে বুঝতে পারি যে এটা হচ্ছে গ্লিসারিন। বুঝতে পারছো? তাহলে গ্লিসারিন শনাক্তকরণ করে কোনটির মাধ্যমে? অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে। তাহলে অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? গ্লিসারিন শনাক্তকরণ করা হয়, গ্লিসারিন শনাক্তকরণ করা হয়, গ্লিসারিন শনাক্তকরণ করা হয়। কোনটি কার্বিলামিন বিক্রিয়া দ্বারা শনাক্তকরণ করা হয়? জাস্ট পড়ে আসছি না, প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন অথবা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিন। সেখানে কোনটা আছে? এই যে 1 ডিগ্রি অ্যামিন আছে। সো 1 ডিগ্রি অ্যামিন বলুক, প্রাইমারি অ্যামিন বলুক অথবা অ্যানিলিন বলুক, সবাই দিবে, তাই না? প্রাইমারি অ্যামিন, অ্যানিলিন তো একটা প্রাইমারি অ্যামিনই, খালি জাস্ট অ্যারোমেটিক, ও কিন্তু একটা কি তোমার প্রাইমারি অ্যামিন। সো ওরা কি করবে? কার্বিলামিন বিক্রিয়া দিবে। এরপর আসো, গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় যেই যৌগটা উৎপন্ন হয় তার নাম কি? এবং 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 দেখো তো এগুলা কি দেওয়া আছে। আমরা তো জানি অ্যাক্রোলিন উৎপন্ন হয়। তুমি ধরো পড়ে গেলা, তুমি মেডিকেল স্টুডেন্ট, তুমি বললা যে গ্লিসারিন শনাক্তকরণে অ্যাক্রোলিন উৎপন্ন হয়, গ্লিসারিন শনাক্তকরণে অ্যাক্রোলিন উৎপন্ন হয়, গ্লিসারিন অ্যাক্রোলিন, গ্লিসারিন অ্যাক্রোলিন, এমনি মনে রাখলাম। কি দিছে অপশনে? দেখো তো, অ্যাক্রোলিনের আইউপ্যাক নাম দিয়ে রাখছে। এখন অ্যাক্রোলিনের সংকেত জানো না, এই নামটা কেমনে করবা পরীক্ষা হলে? কথা বুঝতে পারতেছো? তাহলে এইসব জিনিসপাতি গুলো জানা লাগবে। একটু আগে ভাই লিখছি যে অ্যাক্রোলিন হচ্ছে CH2 ডাবল বন্ড CHCHO। তাহলে নাম মিলাও, যৌগ কি 1 2 3 কার্বন, তার মানে এর মধ্যে কি প্রোপিন আছে, কারণ ডাবল বন্ড, তাই না? এবং প্রোপিনটা আছে কয় নাম্বার কার্বনে? 1 2 নাম্বার কার্বনে, এবং অ্যালডিহাইড আছে 1 নাম্বার কার্বনে। তাহলে নামকরণ কি হবে? নামকরণ হবে প্রোপিন, 2 তে আছে ইন এবং 1 এ আছে এল, তাই তো? বা 2 প্রোপিন, 2 তে আছে প্রোপিন এবং 1 এ আছে এল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার।
এবং এই যৌগটার নামই কি? অ্যাক্রোলিন। এই বিখ্যাত যৌগটার নামই হচ্ছে অ্যাক্রোলিন। এই বিখ্যাত যৌগটার নামই হচ্ছে অ্যাক্রোলিন। সো এই হচ্ছে কথা। এরপরে আসুন, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পার্থক্যকরণ করা হয় কার মাধ্যমে? প্রথমে পরে আসছি, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন আলাদা করতে নাইট্রাস অ্যাসিড দিতে হয়। নাইট্রাস অ্যাসিড দিতে হয়। নাইট্রাস অ্যাসিড দিলে 1 ডিগ্রি অ্যামিন নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে তোমার হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করে এবং 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে লবণ তৈরি করে। তাহলে কি দ্বারা পার্থক্য করা হয়? নাইট্রাস অ্যাসিড দ্বারা, HNO2 দ্বারা, HNO2 দ্বারা, HNO2 দ্বারা, নাইট্রাস অ্যাসিড দ্বারা। এরপর অসম্পৃক্ত জৈব যৌগ মানে যাদের মধ্যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে, এদেরকে শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনটি? 9-10 থেকে পড়ে আসছো যে অ্যালকিন এবং অ্যালকেন একটা অসম্পৃক্ত যৌগ। কেন? কারণ তারা বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ টেস্ট দেয়। ওই যে বেয়ার পরীক্ষা এবং ব্রোমিনের লাল বর্ণকে অপসারণ করে, তারপর হচ্ছে বেয়ার পরীক্ষায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারণ করে, তাই তুমি বলতে যে এরা হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ। তাহলে এখানে কি দেখো কোনটা আছে? যে ব্রোমিন দ্রবণ টেস্ট আছে এবং আরেকটা আছে সেটা হচ্ছে বেয়ার, তাই না? এখানে বেয়ার নাই বাট ব্রোমিনটা দিছে। আমরা জানি বেয়ার এবং ব্রোমিন দ্রবণ টেস্ট কারা দেয়? অ্যালকাইন এবং অ্যালকিন, যারা হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ, যারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এরপর আসো লুকাস বিকারক। ভাই কতবার যে প্রশ্ন আসছে, লুকাস বিকারক দ্বারা শনাক্তকরণ করা হয় কোনটি? ভাই লুকাস বিকারক দিয়ে কি করা হয়? প্রথমত এই লুকাস বিকারকটা কি, এই প্রশ্ন অনেকবার আসছে যে লুকাস বিকারক কি, লুকাস বিকারক কি? লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে HCl, জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই মিক্সচারটাকে বলা হচ্ছে তোমার লুকাস বিকারক। এই লুকাস বিকারক যখন আমরা হচ্ছে কি করি, লুকাস বিকারক দিয়ে তোমার হচ্ছে কি করি আমরা? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে সেপারেট করতে পারি। লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা 3 ডিগ্রি অ্যালকোহল খুব তাড়াতাড়ি বিক্রিয়া দেয়, 2 ডিগ্রি অ্যালকোহল তোমার হচ্ছে 10 থেকে 15 মিনিট পর বিক্রিয়া দেয় এবং 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দিতেই চায় না এবং অনেকক্ষণ পরে গিয়ে হলুদ তৈলাক্ত স্তর সৃষ্টি করে। তাইলে লুকাস বিকারক দ্বারা কাকে আলাদা বা শনাক্তকরণ করা হয়? অ্যালকোহলকে। লুকাস বিকারক দ্বারা কাকে আলাদা করা হয়? অ্যালকোহলকে। ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ হচ্ছে লুকাস বিকারক দ্বারা, লুকাস বিকারক দ্বারা। এরপর ফেনলের সাথে ব্রোমিনের পানি যোগ করলে কোন ধরনের অদক্ষেপ পড়ে? বিক্রিয়া তো জানা লাগবে, নাহলে কেমনে বুঝবো? এই দেখো ফেনল, এই হচ্ছে ফেনল। তুমি যদি ফেনলের সাথে ব্রোমিন যুক্ত করো তাহলে যেটা হবে, এটা কি বেনজিন না? তাহলে এবং ফেনল কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে কাউকে যদি বাইরে থেকে যুক্ত করো তাহলে সে গিয়ে হয় অর্থতে বসবে, নাহলে প্যারাতে বসবে, নাহলে এই অর্থতে বসবে। বেনিল তোমার ফেনল কি একটা অর্থপ্যারা নির্দেশক, তো কাকে যখন বাইরে থেকে যুক্ত করবা সে হয় অর্থতে গিয়ে বসবে, নাহলে প্যারাতে গিয়ে যুক্ত হবে। সো আমরা যখন এটার সাথে 3টা ব্রোমিনের বিক্রিয়া দিব তখন যেটা হবে, দেখো এই ব্রোমিন গুলা গিয়ে ফেনলের অর্থ এবং প্যারা পজিশনে বসবে, এখানে বসবে, এইখানে বসবে এবং হচ্ছে এইখানে বসবে। তাহলে কি হলো? 2 ব্রোমিন, 3 ব্রোমিন, 6 ব্রোমিন, যোগটা হচ্ছে ফেনল। আমরা এটাকে বলি 2 4 6 ট্রাই ব্রোমো বা 3টা ব্রোমো ফেনল, 2 4 6 ট্রাই ব্রোমো ফেনল। এবং এটার অদক্ষেপটা কেমন? হলুদ অদক্ষেপ। এটার অদক্ষেপটা কেমন? হলুদ অদক্ষেপ, হলুদ অদক্ষেপ, হলুদ অদক্ষেপ। তাহলে আছে কি দেখো তো, 2 4 6 ট্রাই ব্রোমো ফেনলের হালকা হলুদ অদক্ষেপ, হালকা হলুদ অদক্ষেপ। তাইলে এইটা হচ্ছে ফেনল শনাক্তকরণের একটা বিক্রিয়া। ফেনলকে ব্রোমিনের সাথে এবং পানির সাথে বিক্রিয়া দিলে, অর্থাৎ ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দিলে ফেনল 2 4 6 ট্রাই ব্রোমো ফেনলের হালকা হলুদ পদক্ষেপ তৈরি করে। এটা দ্বারা আমরা ফেনলকে শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে, এটা একটা ফেনল শনাক্তকরণ বিক্রিয়া। বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন, গ্লিসারিন থেকে অলরেডি 3টা প্রশ্ন পেয়ে গেলাম। উৎপন্ন হয় কোনটিতে? আমরা জানি গ্লিসারিনের সাথে পটাশিয়াম মেটাবাইসালফেটের উত্তপ্তকরণ বা উত্তপ্ত করলে গ্লিসারিনের বিক্রিয়াতে অ্যাক্রোলিন তৈরি হয়। গ্লিসারিন শনাক্তকরণ করতে গেলে অ্যাক্রোলিন তৈরি হয়, গ্লিসারিন শনাক্তকরণে অ্যাক্রোলিন তৈরি হয়, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ পরীক্ষা কোনটি দ্বারা? ভাই বলতে হবে কার্বিলামিন। প্রাইমারি 1 ডিগ্রি এবং অ্যানিলিন, প্রাইমারি 1 ডিগ্রি এবং অ্যানিলিন কি বিক্রিয়া? কার্বিলামিন। চারটায় লিখে দিই, দেখো এই কার্বিলামিন কে দিবে ভাইয়া? প্রাইমারি অ্যামিন। এখানে খুব বিখ্যাত 4টা বিক্রিয়া আছে, 4টাই আবার একটু মনে করাই দিই। প্রাইমারি অ্যামিন এবং হচ্ছে অ্যানিলিন অথবা 1 ডিগ্রি অ্যামিন, তাই তো? অথবা 1 ডিগ্রি অ্যামিন। লুকাস বিকারক কি? লুকাস বিকারক দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করা হয়।
লুকাস বিকারক দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে পার্থক্য করা হয়। ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে কি করা হয়? ফেরিক ক্লোরাইড দ্রবণ দিয়ে হচ্ছে তোমার কে শনাক্তকরণ করা যায়? আমাদের ফেনল শনাক্তকরণ করা যায়। ফেনল শনাক্তকরণ ফেরিক ক্লোরাইড দিয়ে ফেনল শনাক্তকরণ করা যায়। আর লিবারম্যান পরীক্ষা কি? লিবারম্যান পরীক্ষা দিয়েও ফেনল শনাক্তকরণ করা যায়। লিবারম্যান পরীক্ষা দিয়েও ফেনল শনাক্তকরণ করা যায়। তাহলে এই দুটো হচ্ছে ফেনল শনাক্তকরণ পরীক্ষা। এটা দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা যায়। আর কার্বিলামিন তো বারবার বললাম, অলরেডি 3বার বলে ফেলছি। ঠিক আছে, পরের প্রশ্নে আসো। কি বলছে? অ্যালডিহাইড মূলক শনাক্তকরণের পরীক্ষা। জাস্ট অ্যালডিহাইড মূলক আছে কিনা, মানে এই সিও কার্বক্সিলিক মূলক আছে কিনা সেটা শনাক্তকরণ পরীক্ষা কি? তোমার শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে তোমার 2,4-DNP অথবা তোমার ফেলিং এবং হচ্ছে টলেন। তাহলে এখানে 2,4-DNP-টা নাই, বাট ফেলিং এবং টলেন কিন্তু আছে। আচ্ছা, তাহলে ফেলিং এবং আয়োডোফর্ম না, ফেলিং এবং টলেন। এখানে ফেলিং আছে কিন্তু সাথে আছে আয়োডোফর্ম, এটা তো হবে না। এখানে আয়োডোফর্ম না। তারপর হচ্ছে টলেন বিকারক এবং হচ্ছে লুকাস বিকারক না, এটাও না। তাহলে যে ফেলিং এবং টলেন আছে একটার মধ্যে। ঠিক আছে, ফেলিং এবং টলেন আছে হচ্ছে একটার মধ্যে। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর অ্যালকাইন 1 শনাক্তকরণ চলে আসছে, তাই না? অ্যালকাইন 1 শনাক্তকরণ কাকে দ্বারা? ওই যে বলে আসছিলাম যে তোমরা এই যে দুটা ডাইঅ্যামিন অর্থাৎ দুইটা অ্যামোনিয়া সিলভার নাইট্রেট এবং ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এই দুটো যৌগ দিয়ে আমরা কি করতে পারি? এই দুটো যৌগ দিয়ে আমরা অ্যালকাইন 1 শনাক্তকরণ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, অন্য অ্যালকাইন না, শুধুমাত্র 1। ঠিক আছে, তাহলে এখানে কোনটা আছে? এই যে ডাইঅ্যামিন কপার ক্লোরাইড আছে, ঠিক আছে, ডাইঅ্যামিন কপার ক্লোরাইডটা আছে। এবং এটাকে আমরা বলি অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। সো এই যে যৌগটা দেখো, আচ্ছা এখানে 2 দিয়ে ফেলছি, নাইট্রেট মানে কি 3 হবে, তাই না? তাহলে এই হচ্ছে কথা। এই দুটো দিয়ে কি করা হয়? অ্যালকাইন 1 শনাক্তকরণ করা হয়। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। কার্বিলামিন বিক্রিয়া দ্বারা, ভাই আর কয়বার করবো বলো? কার্বিলামিন বিক্রিয়ার পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? তোমার কি মনে হয় হাজারি স্যার এই একটা প্রশ্ন 5 বার কেন দিল? অন্যগুলো প্রশ্ন তো এরকম 4 বার 5 বারে, কার্বিলামিন থেকে 6 থেকে 7টা প্রশ্ন কিসের জন্য দিছে? কারণ এটা ইম্পর্টেন্ট, এজন্য। স্যার কিন্তু জানে যে এই বইতে সে যখন টাইপ করছে এই প্রশ্নটা যে 4 থেকে 5 বার নিয়েছে সেটা দেখছে না, তাও কিসের জন্য এটা রাখছে? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য। সো কার্বিলামিন বিক্রিয়াটা বারবার পড়ছি যে তোমার কি প্রাইমারি অ্যামিন অথবা 1 ডিগ্রি অ্যামিন, অ্যানিলিন এবং ক্লোরোফর্ম। তাহলে এখানে দেখো সেকেন্ডারি অ্যামিন, এটা তো অ্যান্সার না। গ্লিসারিন না, তারপর হচ্ছে টারশিয়ারি অ্যামিন না, এই দেখো ক্লোরোফর্ম দিয়ে রাখছে, দেখছো? অর্থাৎ সবগুলা থেকেই তোমার কার্বিলামিনের প্রশ্ন আসছে। এরপরে প্রশ্ন, যোগাযোগে অ্যাসিড মূলক শনাক্তকরণ করা হয় কি দিয়ে? সো তুমি চিন্তা করে দেখো, ও হচ্ছে অ্যাসিড, তাহলে ওরে কার দ্বারা শনাক্তকরণ করতে হবে? ক্ষার দিয়ে। ও হচ্ছে অ্যাসিড, ওকে শনাক্তকরণ করবো কি দিয়ে? ক্ষার দিয়ে। তাহলে এখানে ক্ষার কোনটা? ক্ষার হিসেবে আমরা ইউজ করি সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। এবং যেহেতু অ্যাসিড অথবা ক্ষার, তাহলে কি পরীক্ষা দিবে? লিটমাস পরীক্ষা দিবে। তাহলে অ্যাসিড শনাক্তকরণের মধ্যে এই দুটো বিক্রিয়া আছে, একটা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট ক্ষার, একটা হচ্ছে লিটমাস। আচ্ছা আমি একটু পানি খাবো, 2 মিনিটের ব্রেক নিচ্ছি, আমি একটু পানি খাবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা দেখাই যাই। এই কোশ্চেনের অ্যান্সার কি? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে হচ্ছে ভাইয়া যেটা হবে, ভাইয়ার খুবই গাছের সমস্যা, তো পানি যদি এখন না খাই তাহলে অবস্থা খারাপ হবে। এই যে সোডিয়াম বাইকার্বনেট। তো 2 মিনিট একটু ব্রেক নিচ্ছি।
ধরো হচ্ছে আমি একটানা যদি অনেকক্ষণ পড়াই, তাহলে যেটা হয়, আমার যেহেতু সাইনাসের সমস্যা, তোমার মাঝে মধ্যে পানি খেয়ে নিতে হয়। তো অর্গানিক করাইতে গেলে তো অনেকগুলো এমসিকিউ একটানা সলভ করতে হয়। কোনো ব্রেক নিচ্ছি না আমি, কিসের জন্য? কারণ আমি জানি যে তোমাদের এই টাইমগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে তুমি ভাইয়ের ক্লাসটা করতেছো, এই জন্য হচ্ছে চেষ্টা করতেছি যে কথা না বলে এমসিকিউ গুলো সলভ করতে। ঠিক আছে, আমাদের কিন্তু আরো প্রায় 40টার মতো এমসিকিউ আছে এবং আমরা কিন্তু অলরেডি এখানে আর 40টার উপরে এমসিকিউ সলভ করে ফেলছি। সো আমরা আর কথা না বলে ডিরেক্ট পরের প্রশ্নে আসি। দেখো, এই ব্রেক শেষ, সবাই ক্লাসে চলে আসো। ঠিক আছে, ব্রেক কিন্তু শেষ। তো আমাদের এখানে প্রশ্নটা আবার ক্লিয়ার করি যে এটা দেওয়া আছে অ্যাসিড, বলছে এটা শনাক্তকরণে কি ব্যবহার করা হয়। ও যেহেতু অ্যাসিড, তাহলে ও অবশ্যই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। তাহলে এখানে ক্ষার আছে কি? সোডিয়াম বাইকার্বনেট একটা। সেকেন্ডলি, ও যেহেতু অ্যাসিড, তাহলে ও লিটমাস পরীক্ষায় কি করবে? নীলকে তোমার হচ্ছে লাল করবে, সেকেন্ড কথা। এবং আরেকটা পরীক্ষা এটাও দেখলাম নতুন বইতে অ্যাড করছে, সেটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। এটা আমাদের আগের বছর বইটা আসছিল এবং হাজারি স্যার এটা নতুন বইতে অ্যাড করছে, ক্যাকোডিল অক্সাইড পরীক্ষা। এটা দ্বারা কি শনাক্তকরণ করা যায়? এটা দ্বারা সব অ্যাসিড শনাক্তকরণ করতে পারবা না, শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ করতে পারবা। ক্যাকোডিল অক্সাইড দিয়ে শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড CH3COOH এর শনাক্তকরণ করতে পারবা। ক্যাকোডিল অক্সাইড টেস্ট দিয়ে ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ নতুন বইতে যেহেতু অ্যাড হয়েছে, এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। তাইলে অ্যাসিড দিয়ে তিনটা, সোডিয়াম বাইকার্বনেট, লিটমাস এবং ইথানোয়িক অ্যাসিডে ক্যাকোডিল অক্সাইড, এই হচ্ছে অ্যাসিড। এরপর আসো, কার্বলিক অ্যাসিডের সংকেত কোনটি? ফেনলেরই আরেক নাম হচ্ছে কি? কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, ফেনল কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। এই ফেনল ভাইয়াকেই বলা হয় হচ্ছে কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড, ফেনল কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, সেটা তো মুখস্থের প্রশ্ন, ফেনল কি বলা হয়? কার্বলিক অ্যাসিড। এরপরে প্রশ্ন, আইআর বর্ণালীতে কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত? সেটা বইতে দেওয়া আছে 1000 থেকে 4000। এবং আইআর এর যে প্রশ্নগুলো আছে, ভাইয়া আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, আইআর এর যে প্রশ্নগুলো আছে স্যার বইতে যে অপশনগুলো লাগাইছে তুমি সেটাই দাগাবা। ঠিক আছে, কোনোটাই ভুল না, বাট একটু তোমার কনফিউশন আছে তার ইসের সাথে, রেঞ্জের সাথে, বাট স্যার যেটা দাগাইছে তুমি সেটাই দাগাবা। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে কোনো ভুল নাই, স্যার যেটা দাগাইছে ওগুলা তার মতে ঠিক আছে। সো এখানে এটা তো কোনো কনফিউশনই নাই যে 1000 থেকে 4000, 1000 থেকে 4000, 1000 থেকে 4000, এটা দিয়ে কি করা হয়? জৈব যৌগের কার্যকরী মূল্য সন্তকরণ করা হয়। কনফিউশন আসবে একটু পরে। নিচের কোন অঞ্চলে আয়ার বনের সাহায্যে কার্বনিল মূলক কোনটা? এই যে অ্যালডিহাইড কিরণে যেটা থাকে CO, এই কার্বনিল মূলক সন্তকরণ করা হয় তোমার হচ্ছে কোন আয়ার দ্বারা? তো এটা ওই যে কোনটা, এটা হচ্ছে তোমার এই যে 1660 থেকে 1860 এই রেঞ্জটার মধ্যে, মানে 1600, 1700, 1800 এই রেঞ্জের মধ্যে কি করা হয়? তোমার কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় এই আয়ার দিয়ে। ঠিক আছে, ওকে। এরপর আসো, আয়ার বর্ণালীতে বা শোষণ নিঃসরণ ব্যান্ডটি 1715 হলে কোনটি শনাক্তকরণ করা হয়? এই যে 1715 হলেও তোমার হচ্ছে এই কার্বনিল মূলক, 1700, 1600 এই রেঞ্জে সব কার্বনিল মূলক, 1700, 1600, 1800 এই রেঞ্জে সব কার্বনিল মূলক CO, কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, এবং স্যার এটাই দিয়ে রাখছে, তোমরা এটাই দিবা। এরপর আসো, যে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে সর্বোত্তম পদ্ধতি কোনটি? তোমাদের জৈব যৌগে আছে কি? আইআর। তাতে বুঝতে পারতো সেই প্রশ্নের আনসার কি হবে? আইআর হবে, তাই না? তাহলে আইআর দ্বারা হচ্ছে জৈব যৌগ সর্বোত্তম পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়, মানে কার্যকরী মূলক শনাক্তকরণ আর কি, যে কোনটা অ্যাসিড, কোনটা তোমার হচ্ছে অ্যালকোহল, এরকম। এরপর নিচের কোন অঞ্চলে আইআর বর্ণনের সাহায্যে অ্যালকোহলিক OH শনাক্তকরণ করা যায়? মানে অ্যালকোহলিক OH। ঠিক আছে, OH কই আছে? OH কই আছে? অ্যালকোহলে আছে, মানে ROH, আবার ফেনলে আছে। সো দুইটা OH কিন্তু সেম না, ফেনলে OH আছে, এখানে OH আছে, বাট দুইটার আইআর কিন্তু সেম না। এবং এই ক্ষেত্রে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে স্যার বইতে যেটা দিছে তোমরা সেটাই দিবা। স্যার বইতে যেটা দিছে তুমি হচ্ছে সেই প্রশ্নটাকে অ্যান্সার হিসেবে দিবা। কথা কি বুঝতে পারছো? যারা ক্লাসে আসো এই জিনিসটা খুবই ক্লিয়ার ভাবে শুনে নাও। এখন সালাম দিচ্ছ শান্তা হোসেন। ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এদের ক্লাস কিন্তু অনেক। সো মনে রেখো, তোমাকে আইআর থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে স্যারের বইতে যে অপশনগুলো দেওয়া আছে তুমি সেটাই দেখাবা। এই কথাটা ক্লিয়ার? আচ্ছা, ওকে। আচ্ছা, কোন রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াও এখন অনেকে ক্লাসে আসো, জিনিসটা দেখে ভালো লাগলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে স্যার বইতে যেটা দিছে তোমরা সেটা দেখাবা, পাকনামি করে অন্য কিছু দেখাইতে যাবা না। ঠিক আছে, তাহলে এইখানে 117 যেটা, এখানে স্যার ফেনোলিক OH দেওয়া দিছে তোমার হচ্ছে ক। ঠিক আছে, স্যার ফেনোলিক OH দিছে হচ্ছে ক।
এই যে মানে এই 3200 থেকে 3600 এটা ওয়েছে, এটা ঠিক আছে, ওয়েসটা তোমার হচ্ছে এখানে ঠিক আছে, বাট এই যে সিওজি বন্ড এটা হচ্ছে তোমার 1050 এখানে, ঠিক আছে 1050। এটা হচ্ছে কোথায় কোথায়? অ্যালকোহলে, মনে রেখে দিও, এটা হচ্ছে অ্যালকোহলিক ওয়েছে, অ্যালকোহলিক ওয়েছে, অ্যালকোহলিক ওয়েছে এতটুকু 3200 থেকে 3600, এটা হচ্ছে 1050, 32 থেকে 3600 1050। আর তারপরেরটাতে এটা হচ্ছে ফেনোলিক ওয়েজ, ফেনলের মধ্যে যে ওয়েজ আছে সেইটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, এতটুকু 32 থেকে 3600 আগেরটার মতোই, বাট এখানে দেখো এটা ছিল কি অ্যালকোহল আর ওয়েচে, আর এটা হচ্ছে ফেনল। ফেনল কি? এই যে 1220 1220 1220, তাহলে এগুলো মনে রেখো, ঠিক আছে, এগুলো একটু কষ্ট করে মনে রেখো, 4 থেকে 5টা এমসিকিউ আছে, সো এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আসো অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? অ্যালডিহাইড যে 1700 থেকে 1700 1800 এগুলো বলছিলাম, ঠিক আছে ঠিক আছে, এবং স্যার বইতে এটা দিছে যে 1700 থেকে 1740, এবং সিএস বন্ড হচ্ছে তোমার 2700 থেকে 2900, 1700 থেকে 1740 এবং সিএস হচ্ছে 2700 থেকে 2900। সো এক্সট্রা করে সব পড়া দরকার নাই, আইআর থেকে সব পড়া দরকার নাই, স্যার অনুশীলনীতে যে 5 থেকে 6টা প্রশ্ন করছে ওইগুলাই তুমি হচ্ছে ঠাড়ায় মনে রাখবা, স্যার যেমনি মনে রাখতে বলছো আপনি মনে রাখবা। বইয়ে অনেকগুলো চার্ট দেওয়া আছে, কিচ্ছু মনে রাখা দরকার নাই, অনুশীলনীতে যে কটা দেওয়া আছে সেই কটাই মনে রাখবা, আসলে এখান থেকেই আসবে, আসলে এখান থেকেই আসবে, তোমার এক্সট্রা করে আর মাথায় টেনশন নেওয়ার দরকার নাই, ঠিক আছে। ওকে, এরপর আসো আয়ার বর্ণালীতে কীটনমূলক সিও মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে সবগুলোতে 1700 দেওয়া আছে, তো স্যার কোনটা দিছে? স্যার মেবি 1701 এটা দিছে, ঠিক আছে, দেখো স্যার মেবি 1701 দিছে, 120 নাম্বার না এটা, স্যার যেটা দিছে ভাই এখানে আমি তার উপর দিয়ে এখানে পাকনামি করে কোনো লাভ নেই, হ্যাঁ 1701ই দিছে, তো তোমাকে এটাই দেখাইতে হবে 1701। সো এই যে আইআর থেকে আমি একটু আবার আসবো, কারণ আমি জানি যে এখানে সমস্যাগুলো ক্রিয়েট হয়, তোমাদের কনফিউশন থাকে, তাই আমি বারবার বলতেছি। দেখো একদম প্রথম থেকে আসি, আইআর এর প্রশ্ন শুরু হয়েছিল কই? এই যে আইআর দিয়ে কার্যকরী মূলক শনাক্তকরণ করা হয় 1000 থেকে 4000। তারপরে আইআর দিয়ে কার্বনিল মূলক কত? 1660 থেকে 1860, 1660 থেকে 1860, রেঞ্জ বললে 1660 থেকে 1860। এরপর আসো 1715 এই ব্যান্ডটা, 1715 এই ব্যান্ডটা কোথায় পড়ছে? এই যে কার্বনিল মূলক, কার্বনিল মূলকে পড়ছে, কার্বনিল মূলকে পড়ছে। এরপর আসো সর্বোত্তম তাই আর এটা দেখছি, এখানে তো মনে রাখার কিছু নেই। এখানে আসো অ্যালকোহলিক ওয়েচের ক্ষেত্রে এটা 3200 থেকে 3400 সব জায়গায়, বাট এটা হচ্ছে 1050, এটা হচ্ছে 1050, এটা হচ্ছে 1050। আর ফেনলের ক্ষেত্রে এটা 3200 থেকে 3600 তো ঠিক আছে, বাট এটা হচ্ছে 1220, এটা হচ্ছে 1220, এটা হচ্ছে 1220। এবং এরপরে লাস্টলি হচ্ছে এলডিহাইড শনাক্তকরণ করতে হয় কত দিয়ে? তোমার হচ্ছে 1700 থেকে 1740 এবং 2700 থেকে 2900। এবং লাস্ট দিছে হচ্ছে তোমার যে কীটন মূলক শনাক্তকরণ করতে কত? 1701 1701 1701। তো যে কটা বললাম এই কটা কি করে মনে রাখবা, ঠিক আছে, না মনে রাখলে কিন্তু পারবা না। এরপর আসুন নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি অর্থাৎ বোমা, এটা নিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে। সো ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে তোমার নাইট্রোগ্লিসারিন। ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে তোমার নাইট্রোগ্লিসারিন, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এরপর আসো জাহাজ ধ্বংসকারী টর্পেডো তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? জাহাজ ধ্বংসকারী টর্পেডোতে ব্যবহার করা হচ্ছে তোমার টিএনটি বোমা, টিএনটি বা ট্রাই নাইট্রোটলুইন, ট্রাই নাইট্রোটলুইন ইউজ করা হয়, ঠিক আছে, ট্রাই নাইট্রোটলুইন ইউজ করা হয় হচ্ছে তোমার কিসে? তোমার জাহাজ ধ্বংসকারী টর্পেডোতে ট্রাই নাইট্রোটলুইন ইউজ করা হয়। হৃদরোগ বা এনজাইনা পেক্টোরোসিসের ওষুধ রূপে ব্যবহার করা হয় কোনটি? নাইট্রোগ্লিসারিন। এনজাইনা পেক্টোরোসিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এনজাইনা পেক্টোরোসিস মানে কি লিখছে এটা ভাই? পিক্টোরিস, তাই তো পড়ছিলাম ভাই অনেক আগে, ভুলে গেছিলাম যে বুকে প্রচন্ড ব্যথা, তাই না, এগুলো ছিল না। আচ্ছা, সো এটা কোনটি? নাইট্রোগ্লিসারিন। আছে কি এখানে কোথাও? এই নাইট্রোগ্লিসারিন তো এখানে অপশনই নাই। ভাই কত নাম্বার? 123 নাম্বার। আচ্ছা 123 123 123 কি অপশন আছে? নাইট্রোবেনজিন, নাইট্রোটলুইন, নাইট্রোগ্লিসারিন 3 নাম্বার অপশনে ছিল, 3 নাম্বার অপশনে নাইট্রোগ্লিসারিন ছিল, মুছে দিচ্ছি আমি, নাইট্রোগ্লিসারিন। সব ভুলে যাই না, বুঝছো? বায়োলজি কিন্তু পারি, মনে করো না যে ভাইয়া বায়োলজি পারে না, বায়োলজি ভাই পারি, বুঝছো। অ্যাঞ্জাইনা পেক্টোরিসিস বা ওই তোমার কি বুকে যে ব্যথা হয় আস্তে আস্তে কি, ওই যে হার্টের যে ব্লাড সার্কুলেশনের রাস্তা কি চর্বি জমে যে বন্ধ হয়ে যায়, তাই না, দেখছো, বায়োলজি কিন্তু পারি। ওকে, এরপর আসো হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড কি? টিএনটি, ঠিক আছে, হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড হচ্ছে টিএনটি। জাহাজ ধ্বংসকারী টর্পেডো অর্থাৎ বড় বড় যেগুলো আছে, জাহাজ ধ্বংসকারী টর্পেডো এবং হ্যান্ড গ্রেনেড টিএনটি। আর হচ্ছে তোমার অ্যাঞ্জাইনা পেক্টোরোসিস এবং ডিনামাইট হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এরপর
ডেটলের মূল উপাদান দেখো প্রশ্ন করছে ডেটলের মূল উপাদান কোনটি। তো এবার আসো, ডেটলের মূল উপাদান হচ্ছে ডেটলের মূল উপাদান, ডেটলের মূল উপাদান, ডেটলের মূল উপাদান, ডেটলের মূল উপাদান কোনটি? ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল। এখন এই ক্লোরোজাইলিনল কেমনে আঁকবো ভাইয়া? প্রথমত এটা হচ্ছে একটা ফেনল টাইপের যৌগ, সো উপরে ফেনল এবং এই হাতে হচ্ছে CH3, এইখানে হচ্ছে CH3 এবং এইখানে মেবি হচ্ছে তোমার ক্লোরিন বা হচ্ছে তোমার NO2, ঠিক আছে? এই টাইপের একটা যৌগ, এটা হচ্ছে ক্লোরোজাইলিনল। এটা হচ্ছে আমাদের ডেটলের মূল উপাদান, ঠিক আছে? ক্লোরোজাইলিনল। সো অ্যানসার কোনটা আছে? ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল লাস্টে লেখা নেই, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অ্যানসার, এই হচ্ছে আমাদের অ্যানসার। এবং এটার স্ট্রাকচারটাও পরীক্ষাতে আসছে, দেখো বলছে নিচের কোনটি ক্লোরোজাইলিনলের সংকেত। এই যে দেখো নিচে দেওয়া আছে যে ফেনল, ভাই যেটা একাইলাম, যে উপরে হচ্ছে ফেনল, এই হাতে হচ্ছে একটা CH3, এই হাতে হচ্ছে একটা CH3 আর এইখানে হচ্ছে একটা ক্লোরিন। তাহলে যে অ্যানসার হচ্ছে এইটা, দেখো স্ট্রাকচারটা দেখো এইটা, এর অ্যানসার হচ্ছে এইটা, ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল। এরপর আসো সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান? আচ্ছা পড়াই দিই, দেখো প্রথমত আসো আলফা গ্লাইকোসাইড, আলফা গ্লাইকোসাইড। এই আলফা গ্লাইকোসাইড বন্ধনটা কই থাকে? আলফা গ্লাইকোসাইড বন্ধন থাকে হচ্ছে স্টার্চে, আলফা গ্লাইকোসাইড থাকে হচ্ছে স্টার্চে, এগুলো তোমরা কোষ রসায়নেও পড়ার কথা বায়োলজিতে। আর বিটা গ্লাইকোসাইড কই থাকে? বিটা গ্লাইকোসাইড, বিটা গ্লাইকোসাইড, বিটা গ্লাইকোসাইড থাকে হচ্ছে তোমার সেলুলোজে, আলফা গ্লাইকোসাইড থাকে হচ্ছে স্টার্চে এবং বিটা গ্লাইকোসাইড থাকে হচ্ছে সেলুলোজে। তাহলে আমাদের প্রশ্ন করছে যে সেলুলোজে কোনটা থাকে? সেলুলোজে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইড, সেলুলোজে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইড, সেলুলোজে থাকে হচ্ছে বিটা গ্লাইকোসাইড। এরপর আসো বলছে CONH, এটা কোন ধরনের বন্ধন? এটা আমাদের সময় মেডিকেল আসছে, ম্যাথ 22-23 সালে এই প্রশ্নটা আসছে, 22-23-30 লিখছে কিসের জন্য? যে CONH এটা কোন ধরনের বন্ধন? এটা হচ্ছে পেপটাইড বন্ধন, এটা হচ্ছে পেপটাইড বন্ধন, এটা হচ্ছে পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন, ঠিক আছে? কেমনে চিনবো ভাইয়া? পেপটাইড, CONH এটা দেখলেই তুমি হচ্ছে বুঝবা এটা হচ্ছে পেপটাইড। আর গ্লাইকোসাইড কেমনে চিনবো ভাইয়া? গ্লাইকোসাইড দুইটা বন্ধন নিয়ে আলোচনা করা আছে, পেপটাইড এবং গ্লাইকোসাইড। সো পেপটাইড তো চিনলাম, গ্লাইকোসাইড কোনটি? COC, এটা হচ্ছে গ্লাইকোসাইড। তাহলে CONH পেপটাইড এবং COC হচ্ছে গ্লাইকোসাইড, ঠিক আছে? আমাদের এখানে এটা আসছিল মেডিকেলে, বুঝতে পারছো? আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট যে দুইটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কি গঠন করে। এখন দেখো, ধরো এইটা একটা পেপটাইড, ঠিক আছে, বা এটা একটা ধরো হচ্ছে অ্যামাইড বা অ্যামিন প্রোটিন যেটাই বলো, এটা একটা প্রোটিন। সো ওরা দুজন একটা পেপটাইড এবং আরেকজন আছে সে আরেকটা পেপটাইড। সো পেপটাইড যদি দুইটা হয় তাহলে যৌগত লাগবে কয়টা? তিনটা, কারণ একটা পেপটাইড দ্বারা দুইজনকে যুক্ত করা যায়। তো আমাকে বলছে দুইটা পেপটাইড বন্ধন, দুইটা পেপটাইড বন্ধন, তাহলে দুইজনের মাঝখানে একটা বন্ধন আর তিনজনের মাঝখানে দুইটা বন্ধন। তাহলে বলছে দুইটা পেপটাইড কয়জনের মাঝখানে থাকতে পারবে? দুইটা পেপটাইড হচ্ছে তিনজনের মাঝখানে থাকতে পারবে। তিনজন থাকলে কি তৈরি হবে? ট্রাইপেপটাইডস। অনেকেই মনে করে এটা যে দুইটা পেপটাইড তাই ডাইপেপটাইড দিয়ে দেয়, ডাইপেপটাইড না। দেখো দুইটা পেপটাইডের মাঝখানে বন্ধন কয়টা? একটা। তিনটার মাঝখানে বন্ধন হচ্ছে দুইটা, তাহলে অ্যান্সার হচ্ছে ট্রাইপেপটাইড, ঠিক আছে? ট্রাইপেপটাইড। এরপর ডিএনএ কি? এই বায়োলজির তোমরা অ্যান্সার করো, এটা পাই না ভাইয়া, এটা পাই না, বুঝছো? আর পাই না আমি। তোমরা বায়োলজি না, মেডিকেলের স্টুডেন্ট হবা, ফিউচার ডাক্তার, তোমরা হচ্ছে বলো ডিএনএ কি? অ্যান্সার কোনটা হবে বলো তো? যে ডিএনএ এটা কি? একজন মেডিকেলিয়ান নাই নাকি? বলো ডিএনএ কি? এখানে অ্যান্সার কোনটা হবে? পরমাণু, বৃহৎ পলিমার, অণু নাকি হচ্ছে ন্যানো পার্টিকেল? ডাক্তাররা অ্যান্সার করেন, ডিএনএ কি? ডিএনএ বলো, আরএনএ বলো, যেটাই বলো না কেন আমি অ্যান্সার দিয়ে দিই, ডাক্তার অ্যান্সার করতে পারেনি, ঠিক আছে? ডাক্তার আসলো
ডিএনএ বলো আরএনএ বলো যেটাই বলো এগুলো হচ্ছে অনেক বড় বড় পলিমার যুক্ত যৌগ, অনেক বড় বড় যুক্ত যৌগ, ঠিক আছে। তাহলে ডিএনএ বলো আরএনএ বলো যেগুলো বলো এগুলো কি অনেক বড় হচ্ছে তোমার পলিমার যুক্ত যৌগ, বৃহৎ পলিমার, বৃহৎ পলিমার। ডিএনএ বলো আরএনএ বলো বা প্রোটিন বলো এগুলো অনেক বড় বড় যৌগ, ঠিক আছে, বৃহৎ পলিমার। এরপর আসো গ্লোবিউলাকার বা বর্তুলাকার প্রোটিন কোনটি, ঠিক আছে। গ্লোবিউলাকার বা বর্তুলাকার প্রোটিন মেবি টারশিয়ারি গঠন বা 3 ডিগ্রি গঠনে পাওয়া যায়। গ্লোবিউলাকার বা বর্তুলাকার প্রোটিন মেবি টারশিয়ারি বা 3 ডিগ্রিতে পাওয়া যায়। তাও আমি চেক করি, কারণ হচ্ছে ভাই বায়োলজি অনেক আগে পড়ছিলাম। গ্লোবিউলাকার প্রোটিন না, এটা হচ্ছে টারশিয়ারি প্রোটিন হওয়া উচিত। কত নাম্বার ভাই এটা? 131, 131, হ্যাঁ 131, এটা টারশিয়ারি গঠনই হবে, ঠিক আছে। টারশিয়ারি বা 3 ডিগ্রি প্রোটিন থাকে কোথায়? গ্লোবিউলার বা বর্তুলাকার। এখান থেকে একটা গাইড দিয়ে দে, তোমরা তো বায়োলজি এমনি। তারপরে একটু বলি যে ওই যে দেখবা যে ডিমের সাদা অংশে কত ডিগ্রি প্রোটিন থাকে, তারপর হচ্ছে কুসুমে কোন প্রোটিন থাকে, মাংসে কোন প্রোটিন থাকে, এটা পেপটাইড বন্ধনের ভিতরে দেওয়া আছে। আর ভাইয়া তো হচ্ছে কি নিচ্ছি, তোমাদের মূল বই সিরিজে ক্লাস নিছি, সেখানে কিন্তু দেখাই দিছি যে এটা পড়তে হবে। মূল বই সিরিজে কিন্তু সবগুলো চ্যাপ্টারে আপলোড হবে, 4টা ক্লাস কিন্তু তোমাদের নিছি। সো ক্লাসগুলো কিন্তু তোমরা কি করতে পারো, যে ভাইয়ের চ্যানেলে গিয়ে করতে পারো, ঠিক আছে। আমার নাম সার্চ দিলেই পাবা, যে মেহেদী হাসান খান, তো এখানে ইউটিউবে পাবা। সো গ্লোবিউলাকার বা বর্তুলাকার প্রোটিন কি? টারশিয়ারি গঠন, ঠিক আছে। এরপর আসো নাইলন 6:6, 9-10 এর পড়া, যেখানে 6 এবং 6 দ্বারা কি প্রকাশ করা হয়? বা 6 এবং 6 দ্বারা কার্বন সংখ্যা বোঝায় না, যে 6টা কার্বন এবং 6টা কার্বনের অনুপাত। 6 এবং 6 দ্বারা বোঝায় কার্বন সংখ্যা। 6 এবং 6 দ্বারা নাইলন 6:6 দ্বারা কি বোঝায়? কার্বন সংখ্যা। 6 এবং 6 দিয়ে কার্বন সংখ্যা বোঝায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য নাইলন সম্পর্কে, নাইলন কেমন পলিমার? নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার, অর্থাৎ আমরা বানাইছি এটাকে, বুঝতে পারছো? ওকে। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কোনটি? আমরা জানি যে লিভারে যে সুগারটা সঞ্চিত হয় তার নাম হচ্ছে গ্লাইকোজেন। এটা কই পড়ছো ভাই, মনে আছে? পরিপাক চ্যাপ্টারে পড়ছো না, যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে লিভার। লিভার কি করে? গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। লিভার গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে। তাহলে অতিরিক্ত খাদ্য থেকে লিভার কি করতে পারে না, যে গ্লুকোজ জমায় রাখতে পারে না, ও কি করে? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করে রাখে। যখন দরকার তখন ও কি করে? দেহের অন্য জায়গায় সাপ্লাই দেয়। তাহলে কি করে? সুগার হিসেবে কি সঞ্চয় করে রাখে? গ্লাইকোজেন। সো তোমরা মেডিকেলের জন্য পড়তেছো, ভাইয়া তোমাদের হচ্ছে বায়োলজি পড়ে দিছি, খুবই মানে গর্বিত ফিল হচ্ছে, বুঝতে পারছো? লিভারে সঞ্চিত সুগার কোনটি? গ্লাইকোজেন। ওকে, এরপর আসো নাইলন কোন ধরনের পলিমার? একটু আগে বলে আসছি নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার, ঠিক আছে। নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। এরপরে প্রশ্ন, কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস বা কমে? দেখো দেখো কার্বন বৃদ্ধি কি কি বিক্রিয়া আছে, এবং হচ্ছে কার্বন হ্রাস এর কি কি বিক্রিয়া তোমার লেভেলে আছে এইচএসসি তে। কার্বন হ্রাসের একটা বিক্রিয়া 19 থেকে পড়ে আসছিস, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন পড়ছো না 19 থেকে, যে কার্বন সংখ্যা কমার বিক্রিয়া ডিকার্বক্সিলেশন। এবং আরেকটা পড়ছো যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন, এই দুটা বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমে। আর কার্বন সংখ্যা বাড়ে কোন বিক্রিয়াতে? কার্বন সংখ্যা বাড়ে কোন বিক্রিয়াতে? উডস বিক্রিয়াতে। উডস বিক্রিয়াতে। উডস বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া? উডস বিক্রিয়াতে অ্যালকেন তৈরি হয়। উডস বিক্রিয়াতে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। কার্বন সংখ্যা বাড়ে কোন বিক্রিয়াতে? উডস বিক্রিয়াতে। কমে কোথায়? ডিকার্বক্সিলেশন, হফম্যান ডিগ্রেডেশন। ডিকার্বক্সিলেশন, হফম্যান ডিগ্রেডেশন। তাহলে আমাকে বলছে কোন বিক্রিয়াতে হ্রাস পায়? কমে। অ্যান্সারে কি আছে? উডস বিক্রিয়াতে তো বাড়ে, এই যে ডিকার্বক্সিলেশন, এখানে কম। ডিকার্বক্সিলেশন এখানে কম। ওকে, এরপর আসো কোন পদ্ধতিতে কার্বন সংখ্যা বাড়ে বৃদ্ধি পায়? সেম ভাবে এই প্রশ্নটা করছে, উডস বিক্রিয়াতে বাড়ে। উডস বিক্রিয়াতে বাড়ে, উডস বিক্রিয়াতে বাড়ে, ঠিক আছে। ওকে, এরপর নিচের কোন জায়গায় নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান? আচ্ছা, নাইট্রাইল বা সায়ানাইড কে তোমরা চিনো, আমি একটু চিনাই দিলেই চিনবা। নাইট্রাইল অথবা সায়ানাইড, নাইট্রাইল অথবা সায়ানাইড, এটা কি? এটা হচ্ছে আমাদের এই যে সিএন যে মূলকটা আছে, এটাকে বলা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। নাইট্রাইল বা সায়ানাইড, ঠিক আছে। এবং আরেকটা মনে রেখো, এই যে আইসোসায়ানাইড কার্বিলামিন বিক্রিয়াতে তৈরি হয়েছিল না, আইসোসায়ানাইড, যেটা কিন্তু খুবই কাছাকাছি। আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড ছিল এনসি, আইসোসায়ানাইড ছিল এনসি, আইসোসায়ানাইড ছিল এনসি, এটা ছিল সিএন। সিএন হলে সায়ানাইড, এনসি হলে আইসোসায়ানাইড। এবং এটারই আরেক নাম, এই সিএন বা সায়ানাইডের আরেক নাম নাইট্রাইল। সিএন বা সায়ানাইডের আরেক নাম নাইট্রাইল। সো বলছে কোনটায় নাইট্রাইল আছে? এই যে সিএন কোনটায় আছে, এইটাই, এটাই হচ্ছে অ্যান্সার। এবং এই যে এখন যে প্রশ্নগুলো সলভ করতেছি এগুলো অ্যাডমিশনে আসা প্রশ্ন, ঠিক আছে। কোথাও না কোথাও আসছে, বুয়েটে, মেডিকেলে বা ভার্সিটিতে, কোন না কোন জায়গাতে আসছে। এরপর আসো
নিচের কোন বিকারক দ্বারা ফেনোলিক OH মূলক শনাক্তকরণ করা যায়? ফেনলের 3টা শনাক্তকরণ দেখে ফেলছি যে ফেনল শনাক্তকরণ খুব ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ফেনল খুব ইম্পর্টেন্ট। ফেনল 3 ভাবে শনাক্তকরণ করা যায়। ব্রোমিন পানি, ব্রোমিনের সাথে পানি বিক্রিয়া দিলে কি যেন হয় ভাই, ওই যে হালকা হলুদ অধক্ষেপ, পড়ে আসছি না, হালকা হলুদ অধক্ষেপ তৈরি হয়, 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হালকা অধক্ষেপ। এরপরে আর কিভাবে, লিবারম্যান পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, আর কিভাবে, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, FeCl3 দ্বারা। ঠিক আছে, সো এই 3টা পরীক্ষা হচ্ছে ফেনল, লিবারম্যান, ব্রোমিন পানি এবং FeCl3। লিবারম্যান, ব্রোমিন পানি এবং FeCl3, এখানে কোনটা আছে, এই যে ফেরিক ক্লোরাইড, FeCl3 আছে, FeCl3 অপশনে আছে। এরপরে নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বা সংযোজন বিক্রিয়ায় বেশি সক্রিয়? মনে রাখবা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াতে এখান থেকে অ্যালকিন অ্যালকেন থেকে প্রশ্ন করছে, সব থেকে বেশি সক্রিয় কে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা হচ্ছে অ্যালকিন সব থেকে বেশি সক্রিয়, অ্যালকিন সব থেকে বেশি সক্রিয়। এরপরে হচ্ছে তোমার অ্যালকাইন, এবং অ্যালকিন তো বিক্রিয়া দিতে চাই না এবং ওরা জোর করাই দিলে তারপরে। ঠিক আছে, সো অ্যালকিন বেশি সক্রিয় তার অ্যালকাইনের থেকে। ঠিক আছে, অ্যালকিন বেশি সক্রিয় অ্যালকাইনের থেকে। সো এখানে অ্যালকিন একটাই অ্যান্সার আছে, এই যে, তাহলে কে বেশি সক্রিয়, অ্যালকিন, কে বেশি সক্রিয়, অ্যালকিন, কে বেশি সক্রিয়, অ্যালকিন, তারপরে অ্যালকাইন। ঠিক আছে, আর অ্যালকেন তো সাধারণত বিক্রিয়া করতে চাই না। ঠিক আছে, ও তো বাদ, এমনি বাদ। আচ্ছা, কি বলছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল পরীক্ষায় আসা এমসিকিউ গুলা। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে ভার্সিটিতে আসা এমসিকিউ গুলা দেখবো সেগুলো। আচ্ছা, প্রথম প্রশ্ন, ডাউ পদ্ধতিতে কোন যৌগ তৈরি করা হয়? ঠিক আছে, এই দেখো ফেনল যে কত ইম্পর্টেন্ট, ফেনলের 3টা শনাক্তকরণ দেখলাম। এবার আসো ফেনল প্রস্তুতি, ফেনল প্রস্তুতি, নামধারী ডাউ পদ্ধতি, কি পদ্ধতি ভাই, ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুত হয়। আরেকটা নামধারী কিউমিন পদ্ধতি, কিউমিন পদ্ধতি, ডাউ পদ্ধতি, কিউমিন ফেনল পদ্ধতি। ঠিক আছে, সো ডাউ এবং কিউমিন এই 2টা পদ্ধতিতে ফেনল তৈরি করা হয়। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ডাউ পদ্ধতিতে কোনটি ইউজ করা হয়, ফেনল। ডাউ পদ্ধতি কোনটি প্রস্তুত করা হয়, ফেনল, ফেনল, ফেনল। ওকে, এরপর আসো, নিচের কোনটি থেকে পচা মাছের গন্ধ? আমরা জানি যে বাজে গন্ধগুলো আসে অ্যামিন থেকে, তাই না? এখানে অ্যামিন আছে কি কোথাও, এই যে গ নাম্বার আছে হচ্ছে অ্যামিন। ঠিক আছে, বাজে বা পচা মাছের গন্ধগুলো আসে হচ্ছে তোমার অ্যামিন থেকে। ওকে, পরের প্রশ্ন, কোন যৌগ ফেনলের সাথে বিক্রিয়া করে ব্যাকেলাইট উৎপন্ন করে? এইটা অনেক ইম্পর্টেন্ট। কোন যৌগ ফেনলের সাথে বিক্রিয়া করে ব্যাকেলাইট উৎপন্ন করে? অ্যান্সার হচ্ছে ফর্মালডিহাইড, অ্যান্সার হচ্ছে ফরমালিন বা ফর্মালডিহাইড। ঠিক আছে, ফরমালিন, ফরমালিন কি দিয়ে মনে রাখতে পারো, কি ফরমালিন দিয়ে মনে রাখতে পারো যে এটাকে HCHO, ফরমালিন দিয়ে এই ফর্মালডিহাইডটাকে মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে ফেনল, দেখো ফেনল এর সাথে ফর্মালডিহাইড, HCHO, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এর বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া, ব্যাকেলাইট তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া, ব্যাকেলাইট, ব্যাকেলাইট তৈরি হয়। তাহলে এখানে অ্যান্সার আছে কি তোমার HCHO, কোথায় আছে দেখো তো, এই যে ফর্মালডিহাইড, ফেনলের সাথে ফর্মালডিহাইড। তো দেখো ফেনল, ফেনল রিলেটেড প্রশ্ন প্রথম 3টা প্রশ্নের মধ্যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আসা 2টাই হচ্ছে কি ফেনল, একটা আবার আসছে অ্যামিন থেকে। তো যে কার্বিল অ্যামিন, অ্যালকোহল, ফেনল এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে তোমার জানা জিনিস থেকে, মার্কোনিকভ, SN1, SN2, এলডল, ক্যানিজারো, আইডোফর্ম, হ্যালোফর্ম, ক্লোরোফর্ম, এসব থেকে প্রশ্ন আসবে। বুঝতে পারছো? ওকে, পরের প্রশ্ন, নিচের কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? একটু টলুইনের দিকে চেয়ে দেখো এই বান্দার অবস্থা কি। টলুইনের যে উপরের পার্টটা, এটাকে আমরা আদর করে নামটা কি হচ্ছে অ্যালকাইল মূলক, আর এই যে বেনজিনের যে বাক্সর মধ্যে এসে মানুষ বসে, এটাকে আমরা বলি অ্যারাইল মূলক, AR। তাহলে এই অ্যারাইল মূলক পার্টটা কার বৈশিষ্ট্য ধারণ করে, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য ধারণ করে, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য ধারণ করে। আর এই আর কাকে সিগনিফাই করে, অ্যালিফেটিক কেনা, অ্যালিফেটিক কেনা। তাহলে টলুইন এমন একটা যৌগ যার উপরের পার্টটা আর বা অ্যালিফেটিক যৌগের তোমার কি করছে, প্রতিনিধিত্ব করতেছে, আর নিচের পার্টটা বেনজিন বা বেনজিনের জাত বা অ্যারোমেটিক যৌগকে প্রতিনিধিত্ব করতেছে। তাহলে একই যৌগের মধ্যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক 2টা ধর্মই আছে কার, টলুইনের। ঠিক আছে, 2টা ধর্মই আছে কার,
টলুইনের, দুইটা ধর্মী আছে কার ভাই টলুইন। ওকে, পরের প্রশ্ন, সোডা লাইম কি? সো এই বিক্রিয়া তো ডিকার্বোজিলেশনে তোমরা দেখছোই। সোডা লাইম কি? যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে চুনের পানি, তাই না, ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম। সোডা লাইম গত ক্লাসেও কিন্তু ভাইয়া পড়াইছি, সেটাকে কি বলা হয়? সোডা লাইম, গত ক্লাসেও কিন্তু পড়াইছিলাম। ওকে, নেক্সট, তাহলে অ্যান্সার কোনটা? এই যে সোডা লাইম, NaOH এটি হচ্ছে সোডা লাইম। এরপরে প্রশ্ন, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আচ্ছা, আলোক সক্রিয় তো মনে আছে কি হয় ভাইয়া? কাইরাল কার্বন থাকতে হবে। জাস্ট একটা জিনিসই চেক করব, কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। সেখানে কাইরাল কার্বন আছে কোথায়? কাইরাল কার্বন, কাইরাল কার্বন, এটা কি কাইরাল না? এটা এক হাতে কি তিনটা হাইড্রোজেন, সেটা তো কাইরাল না। এটা এই কার্বনটা বাদ, এটা এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে NH2, এক হাতে, এই তো পেয়ে গেছি, প্রথমটাই তো অ্যান্সার। দেখো যোগটা কি? যোগটার এই মাঝের কার্বনটাকে আমি ভেঙে লিখতেছি। ওর এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে অ্যামিন NH2, এক হাতে আছে অ্যাসিড COOH এবং আরেক হাতে আছে CH3। দেখো এই যে মাঝখানে যে কার্বনটা, তার এক হাতে আছে একটা জিনিস, আর এক হাতে অন্য, এই হাতে অ্যাসিড, এই হাতে চারটা ভিন্ন জিনিস। তাহলে এইটাকে আমরা বলেছি কাইরাল কার্বন, এবং কাইরাল কার্বনকে আমরা এরকম একটা স্টার মার্ক দিয়ে প্রকাশ করি। এবং কাইরাল কার্বন থাকলে সে কি দিবে? সে হচ্ছে আলোক সমাণু প্রদর্শন করবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাকি তুমি মিলাই দেখো, বাকিগুলো তো অ্যান্সার হবে না, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, কাইরাল কার্বন আছে মানে ও আলোক সক্রিয় সমাণু হবে। পরে প্রশ্ন, ফর্মালডিহাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড গাঢ় এই বিক্রিয়ার মতে নিচের কোনটি উৎপন্ন হবে? ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়া দিছে? তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়া দিছে ভাই? সোডিয়াম হাইড্রো অক্সাইড HCHO, এটার সাথে হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে। কেউ কি বলতে পারবা যে এটার অ্যান্সারটা কি হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কেউ কি বলতে পারবা যে ভাই এটার অ্যান্সার কি হবে? ফর্মালডিহাইডের সাথে গাঢ় ক্ষার, ধরো সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ধরো সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়া দিলে কি তৈরি হবে বলো ভাই? 81 আর 81 তো বলছি, 130-এর বি বলছো, 130 তো কবে পার হয়ে গেছে? 130 ছিল DNA। আচ্ছা, এটা অ্যান্সার করছো, এটা অ্যান্সার করো এখন। 146, যারা অ্যান্সার করবা লেখো যে 146 হচ্ছে এত। বলো যে ফর্মালডিহাইডকে গাঢ় ক্ষার সহ বিক্রিয়া দিলে কি হবে? ফর্মালডিহাইডকে গাঢ় ক্ষার সহ বিক্রিয়া দিলে কি তৈরি হবে? কমেন্ট পাচ্ছি না কারো, কিন্তু কমেন্ট পাচ্ছি না। ফর্মালডিহাইডকে তুমি যদি হচ্ছে কি করো, ফর্মালডিহাইডকে তুমি যদি হচ্ছে গাঢ় ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করো, তাহলে কি তৈরি হবে? একশো 46 ফর্মালডিহাইড এবং গাঢ় ক্ষার। কেউ অ্যান্সার পারো না? টুসি অ্যান্সার করছে সি, সি তৈরি হবে শিওর? আচ্ছা দেখো, এটা খুবই বিখ্যাত একটা বিক্রিয়া, মনে করে দিলে মনে পড়বে। এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এই যে ফর্মালডিহাইড এবং বলছিলাম কি লাগবে? গাঢ় ক্ষার। এইটা হচ্ছে তোমার ফর্মালডিহাইড কি বিক্রিয়া দিবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে, অ্যালডল এবং ক্যানিজারো। এবং ক্যানিজারো বিক্রিয়াতে কি হয়? জারণ আর বিজারণ হয়। এবং অ্যালডল এবং ক্যানিজারো দুই বিক্রিয়াতেই যারা বিক্রিয়া করে সেটা দুইটা লাগে। যেমন এই যে ফর্মালডিহাইড একটা আছে না, এরকম আরো একটা ফর্মালডিহাইড লাগবে, এখানে একটা না দুইটা। সো ক্যানিজারো বিক্রিয়াতে কি হয়? ক্যানিজারো বিক্রিয়াতে একজন জারিত হয়, একজন বিজারিত হয়। এজন্য বলছিলাম যে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া, অসামঞ্জস্যতা সহ। একই জিনিস একবার জারিত হচ্ছে, একই জিনিস একবার বিজারিত হচ্ছে, এটাকে আমরা বলতেছি কি অসামঞ্জস্যতা সহ জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? সো এটা কি? এটা অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড কে যদি জারণ করো তাহলে পাওয়া যাবে অ্যাসিড। আবার এটা হবে বিজারণ, তাহলে অ্যালডিহাইডকে বিজারণ করলে পিছনের দিকে আসতে হবে অ্যালকোহল। তাহলে এই যে ফর্মালডিহাইড HCHO, এটাকে তুমি যদি জারণ করো পাওয়া যাবে হচ্ছে অ্যাসিড HCOOH। এবার দেখো, ঠিক আছে অ্যাসিড হবে, ঠিক আছে, বাট যখন যখন কোন বিক্রিয়ার ডান পাশে অ্যাসিড উৎপন্ন হবে এবং তুমি অ্যাসিডটা লিখতে যাবা, তখন COOH লেখার আগে একটু থামবা, H লেখার আগে থামবা। দেখো ভাইয়া কিন্তু সব দিছি, HCOOH দিলে হয়ে গেছে অ্যাসিড, বাট থামবা। দেখবা তোমার এই বিক্রিয়াতে কোন জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা কোন লবণ জাতীয় যৌগ আছে কিনা, কোন ধাতু আছে কিনা, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম, কোন ধাতু আছে কিনা। যেমন দেখো এখানে কিন্তু একটা সোডিয়াম আছে, তাই না?
সো ওইখানে হাইড্রোজেন না দিয়ে যেই ধাতুটা থাকবে সেটা দিবা। যেমন এখানে কি আছে সোডিয়াম, তাহলে এখানে কি হবে, হ্যাঁ এটাও একটা অ্যাসিড, ঠিক আছে, বাট এখানে মূলত অ্যাসিডের লবণ তৈরি হবে। এখানে মূলত কি হবে, অ্যাসিডের লবণ। এবং এটা শুধুমাত্র এই বিক্রিয়ার ক্ষেত্রে না, কিন্তু সব বিক্রিয়াতে যখন ডান পাশে অ্যাসিড উৎপন্ন হবে, তুমি জানো যে অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিড লেখার আগে থামবা। যদি সেখানে কোনো কারণে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম এরকম ধাতু থাকে, তাহলে হাইড্রোজেন না লিখে ওদেরকে লিখবা। কারণ আমরা তড়িৎ রসায়নে কি পড়ছি না, লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে, হাইড্রোজেন কি নিচে না ওদের। সো কোন জায়গায় যদি হাইড্রোজেন উৎপন্ন হতে যায়, ওরা যেহেতু বেশি অ্যাক্টিভ, ওরা বলবে তুমি সরো ভাই, আমার পাওয়ার বেশি, আমি ওখানে গিয়ে বসবো, ঠিক আছে। সো হাইড্রোজেনকে ওরা সরাই দিয়ে ওরা বসে, তাহলে আলটিমেটলি মোর কারেক্ট হচ্ছে লবণ তৈরি হবে, ঠিক আছে। অ্যাসিড তো তৈরি হবেই, মানে অ্যাসিডের লবণ ফরম্যাটটা থাকবে প্লাস, তাহলে একজন জারণ হয়ে গেল, আরেকজনের কি হবে, বিজারণ। অ্যালডিহাইড কি বিজারণ করলে পাওয়া যায় কি, অ্যালকোহল। এখন এটা কয় কার্বনের অ্যালডিহাইড, এক কার্বনের। এক কার্বনের অ্যালকোহলের নাম কি, CH3OH বা মিথানল। তাহলে ক্যানিজারো বিক্রিয়াতে একজন জারিত হবে, একজনের জারণ হবে, আরেকজনের বিজারণ হবে, ঠিক আছে। এবং এই জন্য যেহেতু একজনেরই জারণ হচ্ছে আবার একজনেরই বিজারণ হচ্ছে, এটাকে আমরা বলি অসামঞ্জস্যতা সহ জারণ বিজারণ বিক্রিয়া। এটা কই পাবা, এটা পাবা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে জারণ বিজারণ টপিকের মধ্যে এগুলা দেওয়া আছে, ঠিক আছে, ওকে। এবং এখান থেকে ডিউতে অলরেডি প্রশ্ন আসছে এই অসামঞ্জস্যতা বিক্রিয়াতে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা, এই যে মিথানল তৈরি হবে। এবং অপশনও দেখো, এই যে অ্যাসিডের লবণ দেওয়া আছে, ঠিক আছে, অ্যাসিডের লবণ দেওয়া আছে। তাহলে অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল তৈরি হয় কোন বিক্রিয়াতে, ক্যানিজারো বিক্রিয়াতে, ক্যানিজারো বিক্রিয়াতে। এরপর ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়, আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন। এবার দেখবা বারবার সব পড়ে আসছি, সেগুলোই আসবে। নিচের কোনটি ইলেকট্রোফাইল, আমরা জানতাম ইলেকট্রোফাইল কারা, ইলেকট্রোফাইল কারা ভাই, ইলেকট্রোফাইল বারবার পড়ে আসছি। ইলেকট্রোফাইল হচ্ছে তারা যারা লুইস অ্যাসিড, ইলেকট্রোফাইল কারা যারা লুইস অ্যাসিড, এবং ইলেকট্রোফাইল কারা যারা হচ্ছে প্লাস চার্জ যুক্ত। এই দুটোই ভাইয়া পড়েছিলাম, একটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল কারা লুইস অ্যাসিড এবং প্লাস চার্জ যুক্ত। এবং বলছিলাম লুইস অ্যাসিডের মধ্যে কোনটা কোনটা আসবে পরীক্ষাতে, হয় AlCl3 দিবে, নয়তো BF3 দিবে, নয়তো সালফার ট্রাইঅক্সাইড দিবে, আর নয়তো FeCl3 দিবে। যদি লুইস অ্যাসিড থেকে আসে তাহলে এটা, আর প্লাস থাকলে তো ওটা অ্যান্সার। তাহলে আমাদের এখানে কোনটা দিছে, বলছে নিচের কোনটা ইলেকট্রোফাইল, এই দেখো BF3 আছে অপশনে, তাহলে লুইস অ্যাসিড থেকে একটা দিছে, ঠিক আছে, লুইস অ্যাসিড থেকে একটা দিছে, তাহলে এই হচ্ছে আনসার। জ্যামিতিক সমানতার ক্ষেত্রে উভয় সমাণু, আচ্ছা এটা তো প্রশ্নই ঠিকঠাক নাই, 151, এটা কি প্রশ্ন, এটা কি মানে হচ্ছে তোমার একটা দুটা করে অপশন কিসের জন্য, এটা কত ভাই, 151, প্রশ্নটা কিরকম ছিল, না প্রশ্নটা এরকম ছিল না। পরের প্রশ্নটা কি, আলোক সমানুর ক্ষেত্রে কোনটি সঠিক, 152 এটা না, 153, আচ্ছা 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 বুঝতে পারছি, এটা হচ্ছে তোমার আগের এডিশন থেকে উঠাইছে, আগের এডিশন থেকে উঠাইছে। আমি হচ্ছে বলে দিচ্ছি নতুন নতুন এডিশনে তোমার হচ্ছে কি কি প্রশ্নগুলো আছে আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও। নতুন এডিশনে কি প্রশ্ন আছে আমি একটু বলে দিতেছি। তোমাকে এই হোয়াইট স্ক্রিনে দেখতে পারতেছো, তাহলে আমি লিখবো এখানে 151টা প্রশ্নই আছে। তোমরা যারা এই আগের এডিশনে বই পড়তেছো তাদের বই তো আছে, জাস্ট দুইটা প্রশ্ন এক্সট্রা অ্যাড হয়েছে, আমি লিখে দিচ্ছি, দেখতে পারলে আমি লিখি। এখানে 151 নম্বর প্রশ্ন, যেটা 151 নম্বর প্রশ্ন বলছে কোন যৌগে হাইড্রোজেন নেই। তিনটা প্রশ্নই আছে, করাই দিই। 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে তোমার, কোথায় গেল, 1 নম্বর হচ্ছে ডাইক্লোরোমিথেন, 2 নম্বরে কি দেওয়া আছে, ক্লিয়ার, দেখা যাচ্ছে না বোধ হয়, তাই না। আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যান্সার, আমি বলে দিচ্ছি যাদের নতুন এডিশনের বই, আগে যারা আছে কোন টেনশনের কিছু নাই, যে ভাই আমি আবার টেনশন করতেছি যে এগুলাকে পড়াই লাগবে কিনা, আমি বলে দিচ্ছি যে তোমার এখানে কাহিনী কি। সো দেখো আমাদের যতটুকু পড়া ছিল সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে, যতটুকু পড়া ছিল এই পর্যন্ত আমরা কিন্তু পড়ে ফেলছি কোনটা ইলেকট্রোফাইল। এবার দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 150 নম্বর 151তে কোন জৈব যৌগে হাইড্রোজেন নেই, ঠিক আছে। তো এখানে সবগুলা দেখবা, এখানে কোনটা অ্যান্সার হবে, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেনের মধ্যে কি হাইড্রোজেন আছে, হ্যাঁ হাইড্রোজেন আছে। আয়োডোফর্মের মধ্যে হাইড্রোজেন আছে। হেক্সাক্লোরোবেনজিন, এই যে হেক্সাক্লোরোবেনজিনটা হবে অ্যান্সার, হেক্সাক্লোরোবেনজিনটা হবে অ্যান্সার, ঠিক আছে। কি হবে, এই দেখো
51 নাম্বার, যাদের নতুন এডিশনের বই, সেখানে প্রশ্নটা অ্যাড হয়েছে। কোনটা অ্যান্সার? হেক্সাক্লোরোবেনজিন। কিসের জন্য? কারণ আমরা জানি বেনজিনের প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন থাকে, বাট হেক্সাক্লোরোবেনজিন মানে কি? হেক্সা মানে 6, ক্লোরো মানে ক্লোরিন, মানে ওই হাইড্রোজেন গুলোর জায়গায় 6টা ক্লোরিন আসছে। তাহলে যে প্রত্যেকটাতে এখন কে আছে? ক্লোরিন, 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 ক্লোরিন এবং ক্লোরিন। তাহলে এখন আর কোনো হাইড্রোজেন নাই। তাহলে যে হেক্সাক্লোরোবেনজিনের মধ্যে কোনো কি নাই? কোনো হাইড্রোজেন নাই। তাহলে এটা অ্যান্সার কত? এটা হচ্ছে তোমার গ নাম্বার, 151 এর গ নাম্বারটা হাজারি স্যারের বইতে, এটা হচ্ছে অ্যান্সার। সো আরো একটা করাই দিচ্ছি, দাঁড়াও, যেগুলো দেওয়া নাই। 152তে আসো, বলছে গ্যামাক্সিনের সংকেত কোনটি? 152 করাই দিচ্ছি, বলছে গ্যামাক্সিনের সংকেত বা গ্যামাক্সিন পাউডার, তারা বলছে গ্যামাক্সিন পাউডার কোনটি? গ্যামাক্সিন পাউডার। সো এই যে তোমার হচ্ছে এই যে যোগটা এখানে লিখছি, দেখো এই যে যোগটা এখানে লিখছি যে হেক্সাক্লোরোবেনজিন, বেনজিনের প্রত্যেকটাতে ক্লোরিন যে আসছে, এটাই হচ্ছে গ্যামাক্সিন, এটাই গ্যামাক্সিন। তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে হচ্ছে তোমার, আচ্ছা ওয়েট, গ্যামাক্সিন তো এটা না, গ্যামাক্সিন হেক্সাক্লোরোবেনজিন না, দেখো আচ্ছা ভাইয়া তো একটা ভুল করছি, হেক্সাক্লোরোবেনজিনের মধ্যে তো হাইড্রোজেন আছে, কারণ বেনজিনের দুই প্রত্যেক হাতে তো দূরে করে হাইড্রোজেন। ওয়েট 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 ওয়েট, একটু ভুল করছি, একটু ভুল করছি। কোন জৈব জায়গায় হাইড্রোজেন নেই? এখানে তো প্রত্যেকটার মধ্যেই তাহলে হাইড্রোজেন আছে, এখানে তো প্রত্যেকটার মধ্যেই তাহলে হাইড্রোজেন আছে। 151 তো তাহলে প্রশ্নই ভুল। 151 কত বলছে? গ, হেক্সাক্লোরোবেনজিন। CH2 না, হাইড্রোজেন তো আছে, হাইড্রোজেন তো আছে। এই ভুল আছে, বইতে ভুল আছে, বইতে ভুল আছে, এখানে অপশনে অ্যান্সার নাই। হেক্সাক্লোরোবেনজিনের অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, কারণ হচ্ছে 6টা ক্লোরিন আসলে না, অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। 151 অ্যান্সার নাই, 151 অ্যান্সার নাই, 151 অ্যান্সার নাই, 151 অ্যান্সার নাই, ঠিক আছে। কোন জৈব যৌগে হাইড্রোজেন নেই? একে দেওয়া আছে ডাইক্লোরোমিথেন, এটার মধ্যে হাইড্রোজেন আছে, CH2Cl2। আয়োডোফর্ম CHI3, হাইড্রোজেন আছে। হেক্সাক্লোরোবেনজিন C6H6Cl6, হাইড্রোজেন আছে, H6, ঠিক আছে, C6H। ভাই কি কনফিউশনে পড়লাম, ঠিকই তো বলতেছিলাম, আবার ভুলভাল করলাম কিসের জন্য? ঠিকই তো বলতেছিলাম, হেক্সাক্লোরোবেনজিনটা অ্যান্সার হওয়া উচিত, অ্যান্সার তো আছে, ঠিক আছে। আচ্ছা, মারাত্মক কনফিউশন ক্রিয়েট করে ফেলছি, মাথার মধ্যে লাস্ট টাইমে কি চলে আসছে, পাশের অপশনে হেক্সাক্লোরো হেক্সেন দেওয়া ছিল। আচ্ছা, কারা কারা ক্লাসটা করতেছো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমার এই প্রশ্নগুলো টাইপ করা থাকলেই হইতো, জাস্ট এখানে প্রশ্ন টাইপ করা নাই তো। 151 নম্বর প্রশ্নে বলছে কোন জৈব যৌগে হাইড্রোজেন নাই। সো গ নাম্বার অপশনে ছিল হেক্সাক্লোরোবেনজিন। সো এই যৌগটার মধ্যে হাইড্রোজেন নাই, কিসের জন্য? দেখো, কোনো কিছু স্ট্রাকচার আঁকা লাগবে না, আমি ভাই বুঝাই দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি যে 151 নাম্বারটা আসো, বলছে যে কোন যৌগে হাইড্রোজেন নাই। হেক্সাক্লোরোবেনজিন মানে কি? বেনজিন ছিল হচ্ছে তোমার C6H6। সো এখান থেকে হেক্সাক্লোরোবেনজিন যদি বানাইতে হয় তাহলে কি করতে হবে? এখানে হাইড্রোজেন গুলাকে সরাই দিয়ে তোমার কি আনতে হবে? 6টা ক্লোরিন আনতে হবে। সো যদি 6টা ক্লোরিন আনি, C6 হয়ে যাবে হচ্ছে Cl6। এছাড়া আর কোনো উপায় নাই এখান থেকে তোমার হচ্ছে হাইড্রোজেন সরানোর, বা এখানে যে অপশনগুলো দেওয়া আছে 4টার মধ্যে আর কোনোটা অ্যান্সার হওয়ার কোনো নাই, ঠিক আছে, একমাত্র হইলে এটাই হবে, অ্যান্সার হইলে হেক্সাক্লোরোবেনজিন হবে। পরেরটা কি? গ্যামাক্সিন বা লিন্ডেন। গ্যামাক্সিন বা লিন্ডেন কাকে বলা হয়? এই গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন হচ্ছে C6H6Cl6, এটাকে বলা হয় গ্যামাক্সিন বা লিন্ডেন পাউডার, যেটা জমিতে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। C6H6Cl6 এটাকে জমিতে কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, এর নাম গ্যামাক্সিন পাউডার, গ্যামাক্সিন পাউডার, গ্যামাক্সিন পাউডার, বা আরেক নাম হচ্ছে লিন্ডেন, লিন্ডেন, ঠিক আছে। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে লিন্ডেন। এটাতে কনফিউশন আছে, ঠিক আছে, এই জন্য ভাই মূলত প্যাচে দিছি, এটাতে কনফিউশন আছে, বাট এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অ্যান্সার কোনটা হবে? তোমার হেক্সাক্লোরোবেনজিন হবে, ঠিক আছে, হেক্সাক্লোরোবেনজিন হবে, কারণ এছাড়া আর উপায় নেই আসলে অ্যান্সার করার, বুঝতে পারছো? এছাড়া বাকিগুলো অ্যান্সার হওয়ার কোনো উপায় নেই। আর লাস্ট প্রশ্ন কি দেওয়া আছে এখানে, যে আইআর বর্ণালীতে সিএইচ গ্রুপের, আচ্ছা এটার আবার প্রশ্ন, তাই না? তোমার কি দেওয়া আছে? আইআর বর্ণালীতে কোন যৌগে সিও গ্রুপের শোষণ ব্যান্ড উচ্চ তরঙ্গ সংখ্যা হবে? তোমার 153, তাই তো? আইআর বর্ণালীতে কত হবে শোষণ বর্ণালী? আইআর থেকে প্রশ্ন আসছে 153, ঠিক আছে, 153 আসছে হচ্ছে আইআর থেকে। কি কি দেওয়া আছে দেখো প্রশ্ন, এই প্রশ্নটা টাইপ কেন যে করে নেই, প্রশ্ন পড়তে হচ্ছে, মুখ দিয়ে পড়লে কি বোঝা যায়? দেখো এখানে দেখি 153 লাস্ট প্রশ্ন দেওয়া আছে, কোনটার মধ্যে সিও এটার
তরঙ্গ সংখ্যা উচ্চ। 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে তোমার অ্যালডিহাইড RCHO, 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে তোমার অ্যাসিড RCOOH, 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে RCOCl, 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে RCOCl, আর 4 নম্বরে দেওয়া আছে হচ্ছে RCOR, 4 নম্বরে দেওয়া আছে হচ্ছে তোমার RCOR, 4 নম্বরে দেওয়া আছে তোমার RCOR। প্রশ্নটা আমি বুঝাই দিচ্ছি, যাদের নতুন বই তাদের সর্বশেষ এমসিকিউ 153 নাম্বার। প্রশ্নে বলছে যে কোনটার মধ্যে সিওর তরঙ্গ সংখ্যার ভ্যালুটা বেশি, মানে আইআর দিয়ে আমরা কিগুলো শনাক্তকরণ করি না, কার ওই আইআর এর মানটা বেশি, কোন যোগে সিওর আইআর এর মানটা বেশি। সেখানে আছে কি কি, অ্যালডিহাইড, অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড এবং কিটোন। মনে রাখবে এর মধ্যে অ্যালডিহাইডের ক্ষেত্রে সিও এর বন্ডের যে আইআর রশ্মির ভ্যালুটা বা তরঙ্গ সংখ্যার মান সেটা বেশি। ঠিক আছে, এটার মধ্যে কোনটা, এটার মধ্যে কোনটা অ্যান্সার, এটার মধ্যে অ্যান্সারটা হচ্ছে এই যে অ্যালডিহাইড। ঠিক আছে, এর অ্যান্সার কোনটা, অ্যালডিহাইড। এর মধ্যে অ্যান্সার কোনটা, অ্যালডিহাইড। এর মধ্যে অ্যান্সার কোনটা, অ্যালডিহাইড। সো এই তিনটা প্রশ্নই কি ছিল না, স্লাইডের মধ্যে ছিল না, ভাইয়া হচ্ছে আগের বই থেকে মনে হয় প্রশ্ন করছে, এই জন্য তিনটা প্রশ্ন হচ্ছে আসে না এখান থেকে। সো আজকের ক্লাসটা কিন্তু আমাদের এখানেই শেষ হইলো। তাহলে আমরা কিন্তু অর্গানিকের 153টা এমসিকিউ সলভ করলাম এবং আমি একসাথে এবার তোমাদের হচ্ছে এইটা দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ এর স্লাইডটা। ঠিক আছে, আমিও জানি যে আফরোগামান যে বলছো, দেখো এখন কথা হচ্ছে যে C6H6 হেক্সাক্লোরোবেনজিন তো দুই ভাবে তৈরি হতে পারে। চিন্তা করে দেখো, ডাবল বন্ড গুলা যদি ভেঙে গিয়ে ক্লোরিন আসে তাহলে তো হাইড্রোজেনের বের হওয়া লাগতেছে না। হাইড্রোজেনের যদি বের হওয়া না লাগে তাহলে তো হচ্ছে তোমার কি করা যাচ্ছে, তোমার সেখানে আসবে, তাই না? সো অ্যান্সার ঠিক আছে, একটা ভাবে দিতে পারো C6Cl6 দিবা, পরীক্ষাতে আসলে তোমরা হেক্সাক্লোরোবেনজিন দিবা, পরীক্ষাতে আসলে হেক্সাক্লোরোবেনজিন দিবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা, আমার সাথে মেবি তোমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে, নেক্সট ক্লাস মনে হয় না আমি আর নিব, কারণ হচ্ছে ইজাস মেবি তোমাদের পরের ক্লাসগুলো নিবে। সো অর্গানিকের ক্লাসটা কিন্তু আমাদের শেষ, অর্গানিকের আজকে লাস্ট ক্লাস ছিল এবং কোন রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই এখন অনেকজন ক্লাস করতেছো। তোমরা বলো যে ভাইয়া সবকিছু বুঝতে পারছো কিনা, ওভারঅল জিনিসটা বুঝতে পারছো কিনা, তাইলে হচ্ছে ভাইয়া লাইভটা বন্ধ করে দিব। ঠিক আছে, অনেকজনই আসো, প্রায় 21 থেকে 22 জনের মতো আসো। আমাদের ক্লাস শেষ, তোমাদের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাট তোমরা বলো যে ভাইয়া সবকিছু বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাইলে সবকিছু বুঝলে আমরা হচ্ছে ক্লাসটা এখানেই এন্ড করি। সবাই ভালো থাকো, ঠিকভাবে পড়ালেখা করো। আর অর্গানিকের ক্ষেত্রে কিছু কথাবার্তা বলি। প্রথমত হচ্ছে যত ধরনের শনাক্তকরণ আছে পড়তে হবে, মেইন বইটা পড়তে হবে, এবং যত ধরনের বিক্রিয়া আছে পড়ার সময় চেষ্টা করবা যতটুকু সম্ভব স্ট্রাকচার গুলো দেখতে, লিখে লিখে মনে রাখতে। ঠিক আছে, তোমার পরীক্ষার হলে স্ট্রাকচার লেখা লাগবে না, ঠিক আছে, তোমার পরীক্ষা হলে স্ট্রাকচার লেখা লাগবে না, আমিও জানি, বাট তোমাকে বলতেছি এই জন্যই, তো অনেকগুলা বিক্রিয়া চিন্তা করে দিই, 50 থেকে 60টা বিক্রিয়া, যে এমন দেখো 50 থেকে 60টা বিক্রিয়া যখন তুমি মনে রাখতে যাবা, তুমি যদি হচ্ছে ডিরেক্ট ঠাড়ায় মুখস্থ করতে যাও তাহলে অনেক বিক্রিয়া ভুলে যাওয়ার চান্স থাকবে। আবার তুমি হচ্ছে মেন বই করবা, ক্লাস করবা, এগুলোর সাথে আবার অনেক চ্যাপ্টার পড়ালেখা করবা, তখন এমনি ভুলে যেতে পারবা। তাহলে লিখে লিখে প্র্যাকটিস করলে যেটা হয়, আমাদের ব্রেন সেটাকে ধরে রাখে। অন্য সময় যখন আমরা সেটা মনে করার চেষ্টা করি তখন ব্রেন সেটাকে খুব তাড়াতাড়ি মনে করতে পারে। তুমি ডিরেক্ট পড়ে মুখস্থ রাখার থেকে লিখে মুখস্থ রাখলে সেটা মনে রাখতে পারে। ও ঠিক আছে, সো যেটা করবা, অর্গানিকের বিক্রিয়াগুলো একটু লিখে লিখে মনে রাখার চেষ্টা করবা। সেকেন্ডলি হচ্ছে অ্যালকোহল, ফেনল, অ্যামিন, এই তিনটা গ্রুপ খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বা। অ্যালকোহল, ফেনল এবং অ্যামিন, এখান থেকে দেখবা চলে আসছে। লাস্টের যে পার্টটা গ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইড বন্ধন, আয়ন, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অ্যালকেন এগুলো তো তোমরা ছোট পড়তেছোই, তাই না? এগুলো তোমরা পড়ছো। তারপর হচ্ছে মার্কোনিকভ, যত নামধারী বিক্রিয়া আছে, রোজেনমন বিজারণ, কোপ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষ, তারপর হচ্ছে তোমার ক্লেমেনসন বিজারণ, হফম্যান ডিগ্রেডেশন, ডিকার্বোজিলেশন, উডস বিক্রিয়া, বেনজিনের 5টা বিক্রিয়া, সালফোনেশন, নাইট্রেশন, এই নামধারী বিক্রিয়াগুলা খুব ভালোভাবে
পড়বা, ঠিক আছে? সেখানে কি প্রভাব ইউজ করা হয়, কোনটা বিক্রিয়া করে কি তৈরি করে, কোনটা বিক্রিয়া করে কি তৈরি করে, এগুলো জাস্ট খালি হচ্ছে পড়ার চেষ্টা করবা। কে তোমার হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, কে ক্যানিজারো বিক্রিয়া দিবে, কে SN1 বেশি দিবে, কে SN2 বেশি দিবে, কে E1 বেশি দিবে, E2 বেশি দিবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এখানে শেষ করি। ভাষায় তোমাদের অর্গানিকের ক্লাসটা কিন্তু এখানে শেষ। সবাই ভালো থাকো, পড়ালেখা করো এবং নিজের মধ্যে ডেডিকেশনটা ধরে রাখো, ঠিক আছে? নিজের মধ্যে ডেডিকেশনটা ধরে রাখো, কারণ হচ্ছে মেডিকেল পেশা খুবই কষ্টের পেশা। তুমি সেখানে যাবা, সেখানে মানুষের জীবন বাঁচাতে যাবা, যে এটা খুবই কষ্টের একটা পেশা। তো তোমাকে অবশ্যই এখন থেকে কষ্ট করা শিখতে হবে, যেন তোমার ওই সামনের ওই কষ্টগুলাকে তুমি একটু হইলেও কি করতে পারো, তার সাথে অ্যাডাপ্ট করে নিতে পারো। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।